আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আমাদের রিউমেটোলজি এন্ড বোন ডিজিজ ক্লাসে। ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। নর্মালি আমাদের ফিফথ ইয়ারে খুব বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা যদি মানে ফিফথ ইয়ার মানে হচ্ছে আসলে ডাক্তারি শেখা। আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কি পরিমাণ পড়াশোনা করছেন এটা কোনো ব্যাপার না, বাট আপনি ফিফথ ইয়ারে কতটুকু পড়াশোনা করছেন এটা খুব ইম্পর্টেন্ট। কারণ যার ফিফথ ইয়ার টাইমটা খুব ভালোভাবে কাজে লাগাবে, ভালোভাবে পড়াশোনা করবে, তার দেখবেন যে লাইফ চেঞ্জিং, এটাই সারা জীবন কাজে লাগবে। আপনি প্রথম 4 বছর মেডিকেল লাইফে কোনো পড়াশোনাই না করেন, এটা কোনো সমস্যা না, বাট আপনার ফিফথ ইয়ারটা অবশ্যই পড়াশোনা করতে হবে। আপনি যখন এমবিবিএস এর পরে কোথাও একটা ইন্টারভিউ দিতে যাবেন, এমবিবিএস পাশের পরে, তখন দেখবেন যে আপনাকে এই ফিফথ ইয়ারের পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করতেছে ইন্টারভিউতে। আপনি যখন বিসিএস ভাইভা দিতে যাবেন, তখন দেখবেন যে আপনাকে এই ফিফথ ইয়ারের পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করতেছে। আপনি যখন একটা পেশেন্ট ম্যানেজ করতে যাবেন, ট্রিটমেন্ট দিতে যাবেন, তখন আপনার এই ফিফথ ইয়ারের পড়াশোনাটা কাজে লাগবে। অথবা আপনি যখন কোনো একটা হসপিটালে জব করবেন, একটা পেশেন্ট আসলো, সেই পেশেন্টকে আপনি ট্রিটমেন্ট দিবেন, তখন আপনার ফিফথ ইয়ারের পড়াশোনাটা কাজে লাগবে। তাহলে এই ফিফথ ইয়ারের পড়াশোনাটাই আমাদের আপনার সবচেয়ে ডাক্তারি জীবনে কাজে লাগে হচ্ছে ফিফথ ইয়ার। আপনি আগে কতটুকু পড়াশোনা করেছেন এটা কোনো ব্যাপার না। সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা এই ফিফথ ইয়ারটা হচ্ছে খুব ভালোভাবে কাজে লাগাবেন এবং খুব ভালোভাবে পড়াশোনা করবেন। ফিফথ ইয়ারে ফিফথ ইয়ার সুন্দর করে পড়াশোনা করলে আপনার পরবর্তী এফসিপিএস বলেন, এমডি বলেন, কোনো এমএস বলেন, কোনো পরীক্ষায় আপনার কষ্ট হবে না। আপনি খুব সুন্দর করে স্মুথলি পার হবেন এবং জীবনে কোনো জায়গায় গিয়ে আপনি আটকাবেন না। না হয় কি হবে, ফিফথ ইয়ারে যদি আপনার একটু পড়াশোনা যদি আপনার এদিক ওদিক হয়, তখন আপনি দেখবেন যে একটা পেশেন্ট আসছে, তখন আপনার একজনকে, একটা বন্ধুকে কল দিতে হচ্ছে, একটা সিনিয়রকে কল দিতে হচ্ছে, অথবা আপনার একটা নিকট আত্মীয় হচ্ছে আপনার অসুস্থ হলো, তখন আপনি আপনার একটা বন্ধু বান্ধব বা সিনিয়রকে কল দিয়ে আপনার জিজ্ঞেস করে নিতে হবে আমি কি ট্রিটমেন্ট দিব। তাহলে দেখেন, এই জিনিসগুলোর জন্য আমরা যেটা বললাম, ফিফথ ইয়ারের পড়াশোনার কোনো বিকল্প নেই। সেই ফিফথ ইয়ারের পড়াশোনাটা তাহলে এই জন্য আমাদের একটু জানতে হবে। আর এই ফিফথ ইয়ারের পড়াশোনার মধ্যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের রিউমেটোলজি এন্ড বোন ডিজিজ। রিউমেটোলজি এন্ড বোন ডিজিজে আমাদের দুইটা পারপাসে লাগবে, একটা হচ্ছে আমাদের পরীক্ষায়, আর একটা হচ্ছে আমাদের ইয়েতে আপনার পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। যেমন পরীক্ষার হলে আপনার কোয়েশ্চেন আসবে একটা জয়েন্ট পেন, আপনি জয়েন্ট পেন কিভাবে ইভ্যালুয়েশন করবেন, জয়েন্ট পেনের কজ কি, ট্রিটমেন্ট কি, কি ইনভেস্টিগেশন করবেন। কারণ আমাদের অনেক পেশেন্ট আপনার জয়েন্ট পেন নিয়ে আসবে, অনেক পেশেন্ট ব্যাক পেন নিয়ে আসবে, অনেক পেশেন্ট জয়েন্ট পেন নিয়ে আসবে, অনেক পেশেন্ট ব্যাক পেন নিয়ে আসবে, আমাদের তাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে। আর আপনার পরীক্ষার হলেও আসবে, তখন সেই কোয়েশ্চেনের আনসার করতে হবে, আপনাকে বাইবাতে জিজ্ঞেস করা হবে, তখন আনসার করতে হবে। তাহলে সে ফিফথ ইয়ারের পড়াশোনার মধ্যে আমাদের রিউমেটোলজি এন্ড বোন ডিজিজ খুব ইম্পর্টেন্ট পড়াশোনা। আমরা খুব সিলেক্টিভ ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আলাপ করব। আপনারা সাথে হচ্ছে আমাদের ডেভিডসন 20 থার্ড এডিশনটা সাথে রাখবেন, ডেভিডসন 20 থার্ড এডিশনটা সাথে রাখবেন। এবং সাথে হচ্ছে আমরা হচ্ছে যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো একটু দাগায় ফেলবেন। সেই জিনিসগুলো মোটামুটি প্রথমবার হয়তো একটু আপনাদের একটু কঠিন মনে হতে পারে, আপনারা পরের বার আবার পড়বেন, আস্তে আস্তে জিনিসগুলো ইজি হয়ে যাবে আপনাদের জন্য, জিনিসগুলো আপনাদের ইজি হয়ে যাবে। সাথে হচ্ছে যখন আপনি বারবার বারবার পড়বেন এই জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে, এবং এই জিনিসগুলো দিয়ে আপনি খুব সুন্দর করে মেডিকেল সায়েন্সে পার হয়ে যেতে পারবেন। তাহলে আমরা শুরু করি আমাদের আজকে রিউমেটোলজি এন্ড বোন ডিজিজ ক্লাস। আমি আপনাদের সাথে আছি, আমার নাম হচ্ছে ডাক্তার শাহিনুল আলম। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছি। আমি হচ্ছে আপনার এফসিপিএস মেডিসিনে পার্ট 1 করেছি এন্ড পার্ট 2 ট্রেনিং করেছি 3 বছর। আর আমি হচ্ছে এমআরসিপি পার্ট 1 এন্ড পার্ট 2 কমপ্লিট করেছি। আর হচ্ছে আমি এমডি কোর্সে আছি পালমোনোলজিতে। আর সাথে আমি হচ্ছে আপনার 37তম বিসিএস কমপ্লিট করেছি, 37তম বিসিএস। এখন আমি হচ্ছে বঙ্গবন্ধুতে, আমি বঙ্গবন্ধু হসপিটালে আছি, পিজি হসপিটালে। তাহলে আমরা একটু দেখি, আপনাদেরকে আমরা একটু আলাপ করি রিউমেটোলজি এন্ড বোন ডিজিজে। তাহলে দেখেন, এক নম্বর হচ্ছে আমাদের একটা যে কোনো একটা চ্যাপ্টার শুরুর আগে আপনার একটা ওভারভিউ নিতে হবে সেই চ্যাপ্টারে কি কি আসছে। এক নম্বরে দেখেন
clinical examination of musculoskeletal system, functional anatomy and physiology, ইনভেস্টিগেশন, বোনস, জয়েন্টস, স্কেলেটাল মাসল, এগুলোর হচ্ছে আমাদের অ্যানাটমি এন্ড ফিজিওলজি খুব বেশি দরকার হয় না। ইনভেস্টিগেশন, আমরা কি কি ইনভেস্টিগেশন করি? আমরা জয়েন্ট এসপিরেশন করি, আমরা ইমেজিং করি, আমরা ব্লাড টেস্ট করি, আমরা টিস্যু বায়োপসি করি, আমরা ইএমজি করতে পারি। আর প্রেজেন্টিং প্রবলেমস, রিউমেটোলজিক্যাল পেশেন্ট আমাদের কাছে কি নিয়ে আসে? এক নম্বর একটা পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসতে পারে একিউট মনোআর্থ্রাইটিস, মানে সিঙ্গেল জয়েন্ট পেন নিয়ে, অথবা পলিআর্থ্রাইটিস, মাল্টিপল জয়েন্ট পেন নিয়ে, মানে 4 বা 4 এর বেশি জয়েন্ট পেন হলে এটা আমরা পলিআর্থ্রাইটিস বলি, আর সিঙ্গেল জয়েন্ট পেন হলে এটাকে আমরা মনোআর্থ্রাইটিস বলি। অথবা জেনারেলাইজড পেন, কোনো পেশেন্ট বলতে পারে তার পুরো বডিতে পেন নিয়ে আসতে পারে, অথবা ব্যাক পেন, কোনো পেশেন্ট ব্যাক পেন নিয়ে আসে। তাহলে এই চারটা হচ্ছে আমাদের কমন প্রেজেন্টেশন: মনোআর্থ্রাইটিস, পলিআর্থ্রাইটিস, জেনারেলাইজড মাসকুলোস্কেলেটাল পেন, এন্ড হচ্ছে আপনার ব্যাক পেন। তাহলে আমরা এগুলো হচ্ছে কমন প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে একটা পেশেন্ট আসবে, তখন আমরা চিন্তা করতে হবে তার মনোআর্থ্রাইটিস কেন, তার পলিআর্থ্রাইটিস কেন, তার জেনারেলাইজড পেন কেন, তার ব্যাক পেন কেন। তখন আমরা কি ইনভেস্টিগেশন করবো? উপরের ইনভেস্টিগেশন মধ্যে আমরা কি এসপিরেশন করব, আমরা কখন ইমেজিং করবো, ইমেজিং মানে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম, আমরা কখন ব্লাড টেস্ট করব, আমরা কখন বায়োপসি নেব, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। কোন ডিজিজ আমরা কোন টেস্টটা করব। আর আমরা ম্যানেজমেন্ট কিভাবে করব? ম্যানেজমেন্ট যদি আপনাকে পরীক্ষা হলে বাইবাতে জিজ্ঞেস করা হয় বা আপনি লিখবেন, তখন আপনাদের ম্যানেজমেন্ট হবে এরকম: একটা হচ্ছে এডুকেশন অ্যান্ড লাইফস্টাইল ইন্টারভেনশন, নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, এন্ড হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। এডুকেশন অ্যান্ড লাইফস্টাইল, নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, এন্ড ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। তাহলে এই জিনিসগুলো একটু আমাদের জানতে হবে, এই জিনিসগুলো একটু আমাদের জানতে হবে। আর সাথে দেখবেন আমাদের হচ্ছে আপনার কিছু কি ডিজিজ রয়েছে: অস্টিওআর্থ্রাইটিস, ক্রিস্টালিনাস আর্থ্রাইটিস, ফাইব্রোমায়ালজিয়া, বোন জয়েন্ট ইনফেকশন, রিউমেটয়েড আর্থ্রাইটিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, স্পন্ডিলোআর্থ্রোপ্যাথি, অটো ইমিউনো কানেক্টিভ ডিজিজ, ভাস্কুলাইটিস, ডিজিজ অফ দ্য বোনস। তাহলে অনেকগুলো ডিজিজ এন্ড টিউমার, এইগুলো নিয়ে আমাদের হচ্ছে আপনার একটু সুপারফিশিয়াল একটু আমাদের আইডিয়া লাগবে। তাহলে একটা রিউমেটোলজি চ্যাপ্টারের মধ্যে আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, ইনভেস্টিগেশন, প্রেজেন্টিং প্রবলেমস, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আমাদের এই ডিজিজগুলো রয়েছে। ঠিক আছে, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। এখন আসেন আমরা যেভাবে একটু দেখব ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশন দেখেন, এক নম্বরে দেওয়া আছে রিউমেটয়েড নোডিউল। রিউমেটয়েড নোডিউল, এটা দেখেন আপনি যদি ওয়ার্ডে ডিউটি করার সময় বা যদি আপনার হাতে, আপনি যদি কোনো পেশেন্ট আপনাকে কোনো আত্মীয় স্বজন দেখায়, তার হাতে এরকম নোডিউল আছে, সাথে তার জয়েন্ট পেন আছে, হাতে এরকম নোডিউল আছে, সাথে জয়েন্ট পেন আছে, তখন আপনার চিন্তা করতে হবে এটা এরকম নোডিউল আছে, সাথে জয়েন্ট পেন আছে, তখন আপনার চিন্তা করতে হবে এটা হচ্ছে আপনার রিউমেটয়েড নোডিউল। তখন আমরা চিন্তা করতে হবে এটা রিউমেটয়েড নোডিউল। যদি কারো এরকম নোডিউল থাকে, সাথে জয়েন্ট পেন থাকে, তখন আমরা চিন্তা করতে হবে এটা রিউমেটয়েড নোডিউল। তাহলে জয়েন্ট পেনের সাথে এরকম নোডিউল মানে মনে রাখতে হবে তার রিউমেটয়েড নোডিউল, এবং ডায়াগনোসিস হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস। আবার কোনো পেশেন্ট আপনার কাছে নিয়ে আসলো এরকম নেল চেঞ্জ নিয়ে, পেশেন্ট আপনাকে কমপ্লেন করলো আমার হচ্ছে নি জয়েন্টে পেন, সাথে এরকম হচ্ছে নেল ডিস্ট্রফি, নেলটা এরকম ডিস্ট্রফি, নেলের চেঞ্জ, তখন আপনি তখন ইনিশিয়ালি বুঝতে পারবেন এটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। যখন নেলের সমস্যা, অনিকুলাইসিস বা নেল ডিস্ট্রফি সাথে জয়েন্ট পেন, তখন আপনার ডায়াগনোসিস হবে সোরিয়াটিক আর্থ্রাইটিস। যখনই আপনি দেখবেন তার হাতটা ডিফর্মিটি অফ দ্য হ্যান্ড, আঙ্গুলগুলো একটু বাঁকা হয়ে গেছে, যেগুলোকে আমরা বিভিন্ন টাইপের ডিফর্মিটি বলি, যখন এরকম আঙ্গুলগুলো বাঁকা হয়ে যাবে, তখন দেখে আমরা বলবো হচ্ছে আপনার রিউমেটয়েড হ্যান্ড, এটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিসে পাওয়া যায়। তাহলে আবার দেখেন কোনো ইয়েতে আর্থ্রাইটিস এরকম নোডিউল, এটা হচ্ছে প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট, এটা হচ্ছে ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট। এই প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টে আমাদের বাউচার্স নোড পাওয়া যায়, আর ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টে আমাদের হচ্ছে হ্যাভার্ডান নোডস পাওয়া যায়। এই নোডিউলগুলো পাওয়া যায়, যদি এই নোডিউলগুলো পেয়ে থাকি, এটাকে আমরা বলবো অস্টিওআর্থ্রাইটিস। তাহলে দেখেন নেল চেঞ্জ আমরা বলবো সোরিয়াটিক আর্থ্রাইটিস, জয়েন্ট পেন প্লাস নেল চেঞ্জ সোরিয়াটিক আর্থ্রাইটিস, জয়েন্ট পেন প্লাস নোডিউল ইন পিআইপি এন্ড ডিআইপি জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস। তারপর হচ্ছে
আবার হচ্ছে আপনার জয়েন্ট পেইন উইথ নোডিউল ইন এক্সটেন্সর সারফেস, রিউমেটয়েড নোডিউল, রিউমেটয়েড আর্থ্রাইটিস, তাহলে সেটা আমাদের। আবার দেখবেন কোনো কিডনির সমস্যার পেশেন্ট হঠাৎ করে আপনার কাছে আসলো, আপনি মনে করেন একটা হসপিটালে ইন্টার্নি করতেছেন, বা আপনি আপনি অথবা বাসায় আছেন, আপনি ডাক্তারি করতেছেন, জানে আপনাকে বললো যে আমার বৃদ্ধাঙ্গুলটা এরকম ফুলে লাল হয়ে গেছে, আমার বৃদ্ধাঙ্গুলটা এরকম ফুলে লাল হয়ে গেছে, এই জয়েন্টটা ফার্স্ট ম্যাটালার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্টটা একদম ফুলে লাল হয়ে গেছে, আমি ব্যথায় থাকতে পারতেছি না, আমি ব্যথা সহ্য করতে পারতেছি না, এরকম একটা আপনাকে কমপ্লেন করলো। যদি এরকম কমপ্লেন করে, তখন আপনি বলবেন হচ্ছে এটা হচ্ছে একিউট গাউট। এটা হচ্ছে একিউট গাউট, হচ্ছে ফার্স্ট ম্যাটালার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্টে হয়, এটাকে আমরা বলবো একিউট গাউট। আবার দেখবেন কোনো ফিমেল পেশেন্ট, যদি কোনো ফিমেল পেশেন্ট এসে আপনাকে বলে জয়েন্ট পেন, সাথে এরকম র্যাশ, মুখের দুই পাশে বাটারফ্লাই র্যাশ, বাটারফ্লাইয়ের মতো র্যাশ, সাথে স্পেয়ারিং নেজোলেবিয়াল ফোল্ড, বাটারফ্লাই র্যাশ অ্যান্ড স্পেয়ারিং নেজোলেবিয়াল ফোল্ড, ঠিক আছে। সাথে আপনার কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে। আপনার কি মুখের মধ্যে গা আছে কিনা, ওরাল আলসার, আপনার কি এলোপেশিয়া, চুল পড়ে যাচ্ছে কিনা। তখন যদি রোগী বলে হ্যাঁ আমার চুল পড়ে যাচ্ছে, এলোপেশিয়া আছে, আমার উরাল আলসার আছে, আমার প্রোটোসেনসিটিভিটি আছে, আমার রোদে গেলে সমস্যা হয়, তখন আমরা চিন্তা করতে হবে যে এটা এসএলই, সিস্টেমিক লোপাস ইরিথেমেটোসাস, সিস্টেমিক লোপাস ইরিথেমেটোসাস। তাহলে দেখেন এই কন্ডিশন আমরা কয়েকটা জাস্ট ক্লু দেখলে আমরা একটা পেশেন্টের আমরা ডায়াগনোসিস করা আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে। বা জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে কয়েকটা আমাদের ক্লু, কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে। যে পয়েন্টগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে আমরা সহজে একটা পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারবো, অনেক বেশি আমাদের খুঁজতে হবে না। তখন আমরা পেশেন্টকে উপযুক্ত জায়গায় রেফার করে দিতে পারবো, আর যদি আমরা ট্রিটমেন্ট জেনে থাকি তাহলে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। তাহলে আমরা কি বললাম, যদি একটা পেশেন্ট জয়েন্ট পেনের সাথে এক্সটেনসর সারফেস নোডিউল নিয়ে আসে, এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস। যদি জয়েন্ট পেনের সাথে নেল চেঞ্জ নিয়ে আসে, সোরিয়াটিক আর্থ্রাইটিস। যদি জয়েন্ট পেনের সাথে আপনার নিয়ে আসে, সেটা হচ্ছে আপনার রিউমেটয়েড হ্যান্ড, তাহলে এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস। আর যদি জয়েন্ট পেনের সাথে আপনার জয়েন্ট পেনটা যদি ফার্স্ট এমটিপি জয়েন্টে পেইন এন্ড সোয়েলিং হয়ে যায়, তখন আমরা বলবো এটা একিউট গাউট। আর জয়েন্ট পেনের সাথে যদি কারো র্যাশ, বাটারফ্লাই র্যাশ, ওরাল আলসার, ফটোসেনসিটিভিটি এগুলো হয়, তখন আমরা বলবো এটাকে এসএলই, তখন এটাকে আমরা বলবো এসএলই। তাহলে আমরা এই কয়েকটা ক্লু দেখে আমরা ইজিলি বুঝতে পারবো এটা কোন দিকে যাচ্ছে এই ডিজিজটা। তাহলে আমরা এখন সামনে যাব। সামনে আমাদের আপাতত এগুলো একটু লাগবে না, এখন আমাদের লাগবে এখানে দুটো সেলের নাম একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে অস্টিওক্লাস্ট আর একটা হচ্ছে অস্টিওব্লাস্ট। এই দুটো সেলের করতে হবে। অস্টিওক্লাস্টের কাজ হচ্ছে মেইনলি বোন রিজর্পশন করা। অস্টিওক্লাস্টের কাজ হচ্ছে আমাদের মেইনলি বোন রিজর্পশন করা, বোন রিজর্পশন। অস্টিওক্লাস্ট কি করে আমাদের বোন রিজর্পশন করে। অস্টিওক্লাস্টের কাজ হচ্ছে আমাদের মেইনলি বোন রিজর্পশন করা, মানে সে বোন ক্ষয় করে ফেলে। একটা মানুষের বোন ক্ষয় হয়ে যাচ্ছে, বোন ক্ষয় হয়ে যাওয়ার পরে তার বোনটা ফ্র্যাজাইল হয়ে যাবে, যে কোনো সময় ভেঙে যেতে পারে, তার মানে তার অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটি বেড়ে যায়। এই অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটি বেড়ে গেলে বোন আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, তখন রোগী কমপ্লেন করে আমার বোন পেন, এরকম একটা ডিজিজ আছে, অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি বেড়ে যায়, তখন আস্তে আস্তে বোনটা ক্ষয় হয়ে যায়, তখন পেশেন্ট বোন পেন কমপ্লেন করে। সেই ডিজিজটার নাম কি বলতে পারবেন কেউ? অস্টিওপোরোসিস। ভেরি গুড, সেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। তাহলে অস্টিওপোরোসিসে কি হয়, আমাদের অস্টিওপোরোসিসে হচ্ছে এই অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটি বেড়ে যায়, তখন আস্তে আস্তে বোন ক্ষয় হয়ে যায়। তখন আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট হিসেবে পাশে একটু লিখে রাখবেন, আমরা অস্টিওক্লাস্ট ইনহিবিটর দিই। সেই অস্টিওক্লাস্ট ইনহিবিটরের নাম হচ্ছে বিসফসফোনেট। অস্টিওক্লাস্ট ইনহিবিটর দিই, সেই অস্টিওক্লাস্ট ইনহিবিটরের নাম হচ্ছে বিসফসফোনেট। তাহলে অনেক সময় পরীক্ষায় আসে বিসফসফোনেট, বিসফসফোনেট কিভাবে কাজ করে? একটাই আনসার, এটা হচ্ছে অস্টিওক্লাস্টকে ইনহিবিট করে। 2 নম্বর কোয়েশ্চন, বিসফসফোনেট আমরা কোথায় ইউজ করি? বিসফসফোনেট আমরা অস্টিওপোরোসিস ইউজ করি। 3 নম্বর কোয়েশ্চন, বিসফসফোনেটের কি কি নাম আছে? তাহলে একটা হচ্ছে আপনার অ্যালেন্ড্রোনিক অ্যাসিড, জলেন্ড্রোনিক অ্যাসিড, ইভানড্রোনেট, শেষে নামগুলো দেওয়া আছে, আমরা দেখব। অ্যালেন্ড্রোনিক অ্যাসিড, জলেন্ড্রোনিক অ্যাসিড, ইভানড্রোনেট। যাদের অস্টিওপোরোসিস আছে আপনারা দেখবেন ডাক্তারদের প্রেসক্রিপশনে তাদেরকে এই বিসফসফোনেট গুলো লেখা থাকে, বিসফসফোনেট ড্রাগ গুলো লেখা থাকে। এখন আসেন এটার একটু আমরা সামারি এই বক্সটা দেখি। বক্সটা দেখলে
আমরা একটু করে মোটামুটি একটা আইডিয়া নিতে পারবো। এই বক্সটাতে হচ্ছে বোনসটা কিভাবে রেগুলেশন হয়। নর্মালি আমাদের র্যাঙ্ক লাইগেন্ড যেটা তো অস্টিওসাইট থেকে তৈরি হয়, সেটা হচ্ছে বোন রিজর্পশন করে, মানে বোনকে ক্ষয় করে ফেলে আস্তে আস্তে। তখন হচ্ছে একটা মানুষের অস্টিওপোরোসিস হতে পারে র্যাঙ্ক লাইগ্যান্ড। তাহলে দেখেন এই যে ছবিতে উপরে ছবিতে দেওয়া আছে, এই যে এই র্যাঙ্ক লাইগ্যান্ডটা হচ্ছে আস্তে আস্তে আপনার আমাদের হচ্ছে এই করে বোনকে ক্ষয় করে ফেলে, বোনকে রিজর্পশন করে ফেলে। আর এই র্যাঙ্ক লাইগ্যান্ডকে ইনহিবিট করে হচ্ছে ওপিজি। ওপিজি হচ্ছে ইনহিবিট র্যাঙ্ক লাইগ্যান্ড, অস্টিওপ্রোটোজেরিন। সে হচ্ছে বোন রিজর্পশনটাকে ইনহিবিট করে। তাহলে র্যাঙ্ক লাইগ্যান্ডের ঠিক উল্টা কাজটা করে হচ্ছে ওপিজি, অস্টিওপ্রোটোজেরিন। ঠিক আরেকটা আছে WNT, যে হচ্ছে স্টিমুলেটস বোন ফরমেশন। সে বোন ফরমেশন আমাদের বাড়াইতে ভালো কাজ করে, বাট তাকে আবার ইনহিবিট করার জন্য আরেকজন আছে এসক্লেরোস্টিন। তাহলে তাকে ইনহিবিট করা হচ্ছে আপনার এসক্লেরোস্টিন। তাহলে র্যাঙ্ক লাইগ্যান্ড রিঅ্যাবজর্পশন করে বোন, রিজর্পশন করে, তাকে ইনহিবিট করে অস্টিওপ্রোটোজেরিন। WNT স্টিমুলেটস বোন ফরমেশন, তাকে ইনহিবিট করে এসক্লেরোস্টিন। ঠিক আছে, এটা একটু আমাদের লাগবে। এরপর দেখেন আমাদের কয়েকটা হরমোন আছে, প্যারাথাইরয়েড হরমোন, যাদের হচ্ছে ইনক্রিজ বোন রিজর্পশন এন্ড ফরমেশন। তাহলে এরা হচ্ছে বোন রিজর্পশন এন্ড ফরমেশন লেভেলটা বাড়ায় দেয়। এখন যদি একটা পেশেন্টের আপনি যদি দেখেন যে হাইপার প্যারাথাইরয়েডিজমে যখন নর্মালি বোন রিজর্পশন ফরমেশনটা হচ্ছে একটা নর্মাল অপটিমাম লেভেলে হতে হবে, সেটা কমও হওয়া যাবে না, সেটা বেড়েও যাবে না। যদি বোন রিজর্পশন এন্ড ফরমেশনটা বেড়ে যায়, তখন বোনগুলো আস্তে আস্তে ফ্র্যাজাইল হয়ে যায়, নর্মালের চেয়ে সে হচ্ছে বঙ্গুর টাইপের হয়ে যায়। তখন ফ্র্যাকচার হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে। কিন্তু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এই জন্য নর্মাল লেভেলে রাখতে হয়। যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে প্যারাথাইরয়েড হরমোন লেভেল বেড়ে যায়, তখন এটাকে আমরা হাইপার প্যারাথাইরয়েডিজম বলি। সেই হাইপার প্যারাথাইরয়েডিজমে হচ্ছে আপনার ইনক্রিজড বোন রিজর্পশন ফরমেশন হয়। তখন পেশেন্ট হচ্ছে বোন পেইন কমপ্লেন করে। যখন একটা রোগী আপনার কাছে হাইপার প্যারাথাইরয়েডিজম নিয়ে আসবে, তখন দেখবেন যে সে বোন পেইন কমপ্লেন করতেছে। থাইরয়েড হরমোন, থাইরয়েড গ্ল্যান্ড আমাদের অপটিমাম লেভেলে রাখতে হয়, এটা কমাও যাবে না, বাড়াও যাবে না। যদি কোনো কারণে থাইরয়েড হরমোন বেড়ে যায়, তখন ইনক্রিজড বোন রিজর্পশন এন্ড ফরমেশন হয়। তখনও আমাদের থাইরয়েডোক্সিকোসিসে বা হাইপার থাইরয়েডিজমে আমাদের অস্টিওপোরোসিস হবে। ঠিক আছে, আর একটা কমন কন্ডিশন আপনারা অনেক সময় ফেস করবেন, অনেক পেশেন্টকে আপনারা দেখবেন, আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন, ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হচ্ছে ইনহিবিট বোন রিজর্পশন। সে বোনকে ক্ষয় হতে দেয় না, সে বোনসকে ঠিক রাখে। যখন আমাদের বডি বোন ক্ষয় হওয়ার চেষ্টা করে, ইস্ট্রোজেন এত ভালো একটা হরমোন, সে চেষ্টা করে বোনকে আপনার ঠিক রাখতে। বাট সমস্যা হয় অন্য জায়গায়, পোস্ট মেনোপজাল ওমেনদের। পোস্ট মেনোপজাল ওমেনদের ইস্ট্রোজেন সিক্রেশন কমে যায়। তখন কি হয়, তখন হচ্ছে এই বোন রিজর্পশনটা ইনহিবিট হয় না, তখন বেশি বেশি বোন রিজর্পশন হয়, তখন হচ্ছে তাদের বোন পেইন হয় পোস্ট মেনোপজাল ওমেনদের। এই জন্য এটাকে বলা হয় পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস। তাহলে দেখবেন যখন একটা পোস্ট মেনোপজাল ওমেন অনেক বেশি বোন পেইন কমপ্লেন করতেছে বা ফ্র্যাকচার কমপ্লেন করতেছে, তখন আপনার মাথায় রাখতে হবে তার তো ইস্ট্রোজেন হরমোন তাহলে সিক্রেশনটা কমে গেছে পোস্ট মেনোপজাল কন্ডিশনে, তার বোন রিজর্পশনটাকে ইনহিবিট হচ্ছে, সেজন্য হচ্ছে বেশি বেশি বোন রিজর্পশন হচ্ছে, তার এই জন্য অস্টিওপোরোসিস হতে পারে। এটাকে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস। তখন আমার তাকে হচ্ছে ওই যে বিসফসফোনেট গুলো দিতে হবে, বিসফসফোনেট যেগুলো হচ্ছে বোন রিজর্পশন ইনহিবিটকে প্রিভেন্ট করে। এখন আসি গ্লুকোকর্টিকয়েড হরমোন। গ্লুকোকর্টিকয়েড হরমোন হচ্ছে ইনহিবিট বোন ফরমেশন। নর্মালি আমাদের বোন ফরমেশন করে অস্টিওব্লাস্ট সেল। ঠিক আছে, যদি আপনি ওই সেলটাকে ইনহিবিট করেন, তখন সে হয়তো বোন ফরমেশন করতে পারবে না। নর্মালি আমাদের বোন ফরমেশনকে ইনহিবিট করে অস্টিওব্লাস্ট সেল। যদি আপনি সেই সেলটাকে ইনহিবিট করেন, তখন হচ্ছে আপনার বোন ফরমেশন হবে না। সেই জন্য আপনি দেখবেন স্টেরয়েড, আমাদের একটা ড্রাগ আছে স্টেরয়েড, প্রেডনিসোলন নামে, অনেক পেশেন্ট পেয়ে থাকে। যারা লং টাইম এই যেরকম প্রেডনিসোলন পাবে, প্রেডনিসোলন পেলে তাদের কি হবে, আস্তে আস্তে বোন ফরমেশনটা ইনহিবিট হবে, তখন হচ্ছে তাদের অস্টিওপোরোসিস ডেভেলপ করবে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় স্টেরয়েড ইনডিউসড অস্টিওপোরোসিস। তাহলে দেখেন আপনাকে যদি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয় পরীক্ষার হলে, রিটেনে আসে বা ইয়েতে আসে অস্টিওপোরোসিসের কজ কি, তাহলে আমরা এখানেই পেলাম এই গ্লুকোকর্টিকয়েড যদি বেশি কেউ খেয়ে থাকে,
স্ট্রোজেন পোস্ট মেনোপজাল ওমেনদের অস্টিওপোরোসিস হতে পারে, থাইরয়েডটোক্সিকোসিস, হাইপারপ্যারাথাইরিজম, এইসব কন্ডিশন আমাদের অস্টিওপোরোসিস হয়ে থাকে। তাহলে সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আসেন, একটা জয়েন্ট, নর্মালি একটা জয়েন্টে আমাদের একটা বোনস, তারপরে এর মধ্যে কার্টিলেজ রয়েছে, সাইনোভিয়াল মেমব্রেন আছে। সেই সাইনোভিয়াল মেমব্রেন ইউজুয়ালি হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন এফেক্ট করে রিউমেটয়েড আর্থ্রাইটিস, আর কার্টিলেজকে ইনভলভমেন্ট করে হচ্ছে আমাদের অস্টিও আর্থ্রাইটিস। কার্টিলেজকে ইনভলভমেন্ট করে অস্টিও আর্থ্রাইটিস, এই একটা কথা জাস্ট মনে রাখবেন। কার্টিলেজকে ইনভলভমেন্ট করে অস্টিও আর্থ্রাইটিস, আর সাইনোভিয়াল মেমব্রেনকে ইনভলভমেন্ট করে হচ্ছে আমাদের আপনার রিউমেটয়েড আর্থ্রাইটিস। এখন আসলে আমরা কি কি ইনভেস্টিগেশন করব? ইনভেস্টিগেশন অফ দ্য মাস্কুলোস্কেলেটাল ডিজিজ, আমরা কি কি ইনভেস্টিগেশন করতে পারি, এটা একটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি? এক নম্বর ইনভেস্টিগেশন স্যার জয়েন্ট। এটা আরেকবার আরেকটু বলা যাবে? কোনটা বলেন তো? সাইনোভিয়াল সাইনোভিয়াল জয়েন্ট আর কার্টিলেজের আচ্ছা, কথাটা। নরমালি হচ্ছে আমাদের দুটো ডিজিজ আছে, একটা হচ্ছে আপনার রিউমেটয়েড আর্থ্রাইটিস আর একটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। ঠিক আছে? নরমালি কোন ডিজিজ বোনসের কোন অংশকে মেইনলি বেশি ইনভলভমেন্ট করে? আমাদের হচ্ছে আপনার অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে এই যে কার্টিলেজ গুলো দেখা যাচ্ছে, সে কার্টিলেজ গুলোকে ডিস্ট্রাকশন করে। অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে কার্টিলেজ গুলোকে ডিস্ট্রাকশন করে মেইনলি। ঠিক আছে? আর হচ্ছে আমাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস, এই যে আমাদের সাইনোভিয়াম দেখা যাচ্ছে, সেই সাইনোভিয়াম গুলোকে ডিস্ট্রাকশন করে, সাইনোভিয়াম গুলোকে ডিস্ট্রাকশন করে। আর যে টেন্ডন গুলো আছে, সেই টেন্ডন গুলোকে মেইনলি ইফেক্ট করে টেন্ডিনাইটিস হয় সেরোনেগেটিভ আর্থ্রাইটিসে। এই তিনটা কথা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? সেরোনেগেটিভ আর্থ্রাইটিসে টেন্ডন ইনফ্লামেশন হয়, কার্টিলেজে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের কারণে ডিস্ট্রাকশন হয়, আর সাইনোভিয়ামে হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিসের কারণে ডিস্ট্রাকশন হয়। এখন আসেন জয়েন্ট এসপিরেশন, এটা হচ্ছে একটা ইনভেস্টিগেশন। একটা পেশেন্ট আপনার কাছে আসলো, হসপিটাল আপনি ডিউটি করতেছেন ইন্টার্নি, আপনি অথবা 5th ইয়ার, দেখলেন যে ওই পেশেন্টের জয়েন্টটা হচ্ছে এসপিরেশন করতেছে, জয়েন্টের মধ্যে নিডল ইনসার্ট করে একটা নিডল ঢুকাই দিয়ে সেখান থেকে ফ্লুইড বের করতেছে, সেই ফ্লুইডটা পরীক্ষা করতেছে, এটাকে আমরা বলি জয়েন্ট এসপিরেশন এন্ড স্টাডি। সাইনোভিয়াল ফ্লুইডটা জয়েন্ট থেকে সাইনোভিয়াল ফ্লুইড বের করে সেই ফ্লুইডটা স্টাডি করতেছে। কিন্তু কোন ডিজিজে, আমরা কোন ডিজিজ চিন্তা করলে এরকম সাইনোভিয়াল ফ্লুইড আমরা বের করে সেটা স্টাডি করি? কেউ বলতে পারবেন কোন ডিজিজে আমরা এরকম জয়েন্ট এসপিরেশন করে সেটা স্টাডি করি? কেউ একজন? জি শিওর। কখন করি আমরা? ভেরি গুড, আমরা হচ্ছে এক্সেলেন্ট, উনি খুব সুন্দর বললো। আমরা সেপটিক আর্থ্রাইটিসে করি, সেপটিক আর্থ্রাইটিসে করি, আমরা গাউটে করি, আমরা সিউডো গাউটে করি। এই তিনটা কন্ডিশনে আমরা জয়েন্ট এসপিরেশন করি। এখন আমার রোগী পেশেন্ট তো আমাকে বলবে না আমার সেপটিক আর্থ্রাইটিস, আমার গাউট, আমার সিউডো গাউট, তাহলে আমি কিভাবে বুঝতে পারবো পেশেন্টের এটা জয়েন্ট এসপিরেশন করতে হবে? তাহলে সেটার একটাই কথা, সিঙ্গেল ইনফ্ল্যামেটরি মনো আর্থ্রাইটিস। সিঙ্গেল, নন ইনফ্ল্যামেটরি না, ইনফ্ল্যামেটরি, সিঙ্গেল ইনফ্ল্যামেটরি মনোআর্থ্রাইটিস। আপনি যদি দেখেন একটা জয়েন্ট, একদম নি জয়েন্টটা পেন, সুয়েলিং, টেন্ডার, ইনফ্ল্যামেশন আছে, খুব টেন্ডার হয়ে আছে, ইনফ্ল্যামেটরি জয়েন্ট। ঠিক আছে? তখন সিঙ্গেল জয়েন্ট, একটা না, সব জয়েন্ট না, শুধুমাত্র সিঙ্গেল জয়েন্ট। যদি সিঙ্গেল জয়েন্ট এরকম ইনভলভমেন্ট হয়, তখন আপনার ডিফারেন্সিয়াল চিন্তা করতে হবে মনোআর্থ্রাইটিসের কজ কি। তাহলে মনোআর্থ্রাইটিসের কমন কজ হচ্ছে আমাদের তিনটা: সেপটিক আর্থ্রাইটিস, গাউট, সিউডো গাউট। সেপটিক আর্থ্রাইটিস, গাউট, সিউডো গাউট, সেক্ষেত্রে সাথে সাথে আমরা জয়েন্ট এসপিরেশন করব। তাহলে দেখেন, যদি হাসপাতালে একটা পেশেন্ট আসে নি জয়েন্ট এক্সট্রিমলি পেইনফুল সোয়েলিং এন্ড টেন্ডারনেস, আপনার কাছে হসপিটালে প্রেজেন্ট করলো, বা আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে বললো আমার নি জয়েন্ট একদম ফুলে লাল হয়ে গেছে, একদম আমার অনেক জ্বর, নি জয়েন্টটা পেন, সুয়েলিং, টেন্ডার হয়ে গেছে একদম। ঠিক আছে? তখন আপনার চিন্তা করতে হবে কি কি ডিফারেন্সিয়াল আপনার মাথায় রাখতে হবে। আপনার চিন্তা করতে হবে এটা সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, সিউডো গাউট হতে পারে, তবে অনেক সময় গাউটও হতে পারে। গাউট যদিও ফার্স্ট এমটিবি জয়েন্টে হয়, অনেক সময় নি জয়েন্টেও হতে পারে। তখন এটা আপনার মাথায় রাখতে হবে। তখন আপনার ওই রোগীকে বলতে হবে আপনি একটা হসপিটালে চলে যান, আপনার ওই জয়েন্ট থেকে পানি বের করে পরীক্ষা করতে হবে। তখন ওই পেশেন্ট বুঝতে পারবে যে ডাক্তার সাহেব যিনি আমাকে পাঠাইছে উনি আমার রোগটা ধরতে পেরেছে, সেই জন্য উনি আমাকে প্রপার জায়গায় পাঠাই দিয়েছে।
ঠিক আছে, তখন দেখলেন যে আপনি যেখানে পাঠাইছেন সেখানে ঠিকই তাকে হচ্ছে জয়েন্ট এক্সপিরেশন করে পানি বের করতেছে, এটা ফ্লুইড স্টাডি করতেছে। ঠিক আছে, যদি এরকম জয়েন্ট এক্সপ্রেশনে করলে আমরা কি কি পাবো? জয়েন্ট এক্সপ্রেশন করলে আমরা হচ্ছে মেইনলি তিনটা জিনিস পাই। যদি সেপটিক আর্থ্রাইটিস হয়, আমরা নিউট্রোফিল কাউন্ট বেশি পাবো। জয়েন্ট ইনফ্লামেশনের সাইন আমরা নিউট্রোফিল কাউন্ট বেশি পাবো। যদি আমরা ওই ফ্লুইডে নিউট্রোফিল কাউন্ট বেশি পাই, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, আমরা হাই গ্রেড ফিভার, তখন এটাকে আমরা বলবো সেপটিক আর্থ্রাইটিস জয়েন্ট ফ্লুইড এক্সপ্রেশন করার পরে। আর যদি জয়েন্ট ফ্লুইড এক্সপ্রেশন করার পরে আমরা দেখি যদি তার ক্রিস্টাল পাওয়া যায়, এরকম ক্রিস্টাল, নিডল শেপড ক্রিস্টাল, এই ক্রিস্টালগুলোর নাম হচ্ছে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল, এগুলো হচ্ছে নিডল শেপড মনোসোডিয়াম ক্রিস্টাল পাওয়া যায়, তখন এটাকে আমরা বলবো হচ্ছে আপনার গাউট। তাহলে যদি জয়েন্ট এক্সপ্রেশন করার পর যদি নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাওয়া যায়, নিউট্রোফিল কাউন্ট বেশি পাওয়া যায়, সেপটিক আর্থ্রাইটিস। আর যদি জয়েন্ট এক্সপ্রেশন করার পরে আমরা পাই তার হচ্ছে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল, যেটা হচ্ছে নিডল শেপড, সেটা হচ্ছে গাউট। আর যদি জয়েন্ট এক্সপ্রেশন করার পরে আমরা রম্বয়েড শেপ ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল পেয়ে থাকি, ক্রিস্টালের নাম হচ্ছে ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল, তখন আমরা বলবো সিওডো গাউট। তাহলে দেখেন, আপনাকে যদি একটা পেশেন্ট একটা রিপোর্ট দেখাই, দেখেন আমার এই হাড্ডি থেকে পানি বের করছিল, জয়েন্ট থেকে পানি বের করে এই রিপোর্টটা আসছে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল, এটা রম্বয়েড শেপ, তখন আমরা বুঝতে হবে এটা হচ্ছে সিউডো গাউট। যদি বলে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল, তখন আপনি বলবেন এটা হচ্ছে গাউট। এখন আসেন এক্স রে। আমরা একটা ইনভেস্টিগেশন আমরা জয়েন্ট এক্সপ্রেশন করি, আর একটা ইনভেস্টিগেশন আমরা এক্স রে করি। সেই এক্স রে অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে, আমরা শুধু জাস্ট এখন একটু নামগুলো মনে রাখবো। রিউমেটয়েড আর্থ্রাইটিস আমরা অস্টিওপোরোসিস পেতে পারি, জয়েন্টগুলো এরোশন হয়ে যেতে পারে, জয়েন্ট স্পেস নেরিং হয়ে যেতে পারে। আর অস্টিওপোরোসিসে আমাদের অস্টিওপেনিয়া হতে পারে, ফ্র্যাকচারের আমরা পেতে পারি। আর সোরিয়াটিক আর্থ্রাইটিসে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা সেক্রোআইলিয়াইটিস পেতে পারি, সিনডেসমোফাইট, এদের একটু মনে রাখতে হবে। সেক্রোআইলিয়াইটিস, আমরা সিনডেসমোফাইট, এগুলো আমরা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস বা যে কোনো সেরোনেগেটিভ আর্থ্রাইটিস আমরা পেতে পারি। অথবা আমরা একটু আগে যেটা বললাম অ্যান্থেসোফাইটস অথবা টেন্ডনে ইনফ্ল্যামেশন, টেন্ডনে এরোশন, অ্যান্থেসিস মানে টেন্ডন এরোশন, অথবা টেন্ডনে যদি কোনো নতুন কিছু ফরমেশন হয়, এটাকে অ্যান্থেসোফাইটস বলা হয়, তাহলে এটা আমরা পেতে পারি সোরিয়াটিক আর্থ্রাইটিসে অথবা যে কোনো সেরোনেগেটিভ আর্থ্রাইটিসে। তাহলে দেখেন, আপনি যদি কোনো পেশেন্টের যদি আপনি দেখেন সে যদি বলে সেক্রোআইলিয়াক জয়েন্টে পেইন তার, এবং তার হচ্ছে আপনার টেন্ডন একিলিসে আপনি চাপ দিলেন, রোগী বলতে খুবই ব্যথা, তখন আমরা চিন্তা করতে হবে এটা হচ্ছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস। আর যদি আপনি জয়েন্ট স্পেস নার্ভিং এর সাথে আপনি অস্টিওফাইট ফরমেশন পান, সাথে হচ্ছে আপনার এই যে কার্টিলেজের এখানে, যেহেতু কার্টিলেজ কে ইনভলভমেন্ট করে, কার্টিলেজের এখানে ফাইব্রোসিস বা সিস্ট হতে পারে, তখন তাকে বলা অস্টিওআর্থ্রাইটিস এক্স-রে ফিচার্স। তাহলে জাস্ট একটু এগুলো মনে রাখবেন, এগুলো আপনারা পরে যখন আস্তে আস্তে দেখবেন, দেখতে দেখতে আস্তে আস্তে এগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন, আমরা কোন জয়েন্ট পেনে আমরা এমআরআই করি, আমরা কখন এমআরআই করি? এখন আপনাকে জিজ্ঞেস করতে, আপনার একটা অ্যাডভাইস দেওয়া লাগতে পারে একটা পেশেন্টের। আপনি যদি আপনাকে জিজ্ঞেস করতে পারে, আমাকে ডাক্তার এমআরআই করতে বলছে, আমি কি এই এমআরআইটা করবো কিনা? এই ডাক্তার বলছে আমাকে এমআরআই করতে, আমার এখানে সমস্যা আছে, আমি কি করবো কিনা? তাহলে এই এমআরআই কোন জয়েন্ট পেনে করবে? একটা হচ্ছে আপনার এই যে পিছনের ব্যাক পেন, মেকানিক্যাল ব্যাক, যে আপনার হচ্ছে ইন্টারভার্টিক্যাল ডিস্ক প্রলাপস, পিএলআইডি, কারো হচ্ছে আপনার ভার্টিব্রাল ডিস্কে হচ্ছে আপনার ডিস্ক প্রলাপস হয়ে গেছে, তখন তার সিভিয়ার ব্যাক পেন শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আমার এমআরআই করতে হবে। ডাক্তার সাহেব আমাকে এমআরআই দিছে, সেক্ষেত্রে হচ্ছে আমার এমআরআই করতে হবে, এই ডিস্ক প্রলাপসটা আমার দেখতে হবে, তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে, আমার এমআরআই করতে হয় সেক্ষেত্রে। এমনি নর্মাল ব্যাক পেন হলে তখন আমার এমআরআই করা লাগে না। যদি ডিস্ক প্রলাপসের কারণে, যদি চিন্তা করা হয় ডিস্ক প্রলাপসের কারণে ব্যাক পেন হচ্ছে, তখন আমার এমআরআই করতে হবে। অথবা স্পাইনাল কর্ডে কোনো কম্প্রেশন হয়ে গেছে, স্পাইনাল কর্ড কম্প্রেশন বা স্টেনোসিস, সেক্ষেত্রে আমার এমআরআই করতে হবে, ইনভেস্টিগেশন অফ চয়েস। অথবা সেপসিস, বোনসের মধ্যে এখানে ইনফেকশন হয়ে গেছে, মেইনলি আপনার হচ্ছে অস্টিওমালাইটিস, যে কোনো বোনসে যদি আপনার অস্টিওমালাইটিস হচ্ছে, তখন আমরা ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে এমআরআই করলে ভালো বুঝতে পারবো আমরা। আর কোনো যদি মেলিগনেন্সি থাকে বা কোনো ফ্র্যাকচার থাকে, তখন অনেক সময় এক্স এর পর এমআরআই করা হয়। তাহলে দেখেন, এমআরআই যদি আমরা দুইটা কমন কজ করি, যদি ডিস্ক প্রলাপস হয় আমরা এমআরআই করবো,
স্পাইনাল কর্ড কম্প্রেশন হলে আমরা এমআরআই করব, স্পাইনাল কর্ড কম্প্রেশন হলে, অথবা আপনার সেপসিস অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে, সেপসিস এক ধরনের ইনফেকশন, অস্টিওমাইলাইটিস এক ধরনের ইনফেকশন, সেক্ষেত্রে আমরা এমআরআই করব। এই কথাটা আমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে। আর আলট্রাসোনোগ্রাম বা আমাদের খুব বেশি মনে রাখার দরকার নাই। আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, বিএমডি, বোন মিনারেল ডেনসিটি। আমরা বিএমডি কখন করি? বিএমডি কখন করি? আমরা অস্টিওপোরোসিস চিন্তা করলে আমরা বিএমডি করি। কারো যদি আমরা অস্টিওপোরোসিস চিন্তা করি, সেক্ষেত্রে আমরা বিএমডি করি। অস্টিওপোরোসিস চিন্তা করলে আমরা বিএমডি করি। এই বিএমডি হচ্ছে কয়েকটা লেভেল আছে। যদি -2.5 এর টি স্কোর যদি -2.5 এর কম হয়, তখন আমরা অস্টিওপোরোসিস করি। টি স্কোর -2.5 এর বিএমডি তে স্কোরিং করে, টি স্কোর 2.5 এর কম হলে অস্টিওপোরোসিস বলি আমরা। আর -1 থেকে -2.5 পরে এটাকে আমরা বলি অস্টিওপেনিয়া। আর -1 থেকে +2.5 সেটাকে আমরা বলি নরমাল। তাহলে এই তিনটা কথা একটা আমাদের মনে রাখতে হবে। 2.5 এর নিচে হলে অস্টিওপোরোসিস, -1 থেকে -2.5 হচ্ছে অস্টিওপেনিয়া, -1 থেকে হচ্ছে আপনার +2.5, এটা হচ্ছে আমাদের নরমাল কন্ডিশন। এটা একটু আমাদের মনে রাখতে হবে। বিএমডি আমরা নরমালি অস্টিওপোরোসিসের ক্ষেত্রে করি। একটা পেশেন্ট আপনার স্টেরয়েড খাওয়ার পরে তার অস্টিওপোরোসিস হলো, অথবা একটা ফিমেল পেশেন্ট পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, তখন ডাক্তার সাহেব দেখবেন আপনার বিএমডি, বোন মিনারেল ডেনসিটি স্কোর দেয়, টেস্ট করতে দেয়। তখন দেখে তার স্কোরটা কত, ঠিক আছে? তখন আপনাকে জিজ্ঞেস করতে পারবো তো আপনার পরীক্ষায় বা আপনি পেশেন্ট ম্যানেজমেন্ট করার সময় একটা পেশেন্টকে বিএমডি করতে দিচ্ছে, আপনাকে জিজ্ঞেস করি এই টেস্টটা কেন করতে দিচ্ছে আমাকে, তখন আপনার বলতে হবে আপনার হয়তো অস্টিওপোরোসিস চিন্তা করতেছে, সেটা জন্য আপনি কোন স্টেরয়েডের মধ্যে ওষুধ খাচ্ছেন কিনা, অথবা আপনি পোস্ট মেনোপজাল ওমেন বলেই, অথবা আপনার থাইরয়েড হরমোনে বা প্যারাথাইরয়েড হরমোনে কোথাও কোনো সমস্যা আছে, সেজন্য দেখার জন্য আপনাকে এই টেস্টটা করতে দিচ্ছে। এটা আমাদের খেয়াল করতে হবে। এরপর আসেন একটু বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিটা লাগবে, সেটা হচ্ছে নর্মালি অস্টিওপোরোসিসের ক্ষেত্রে আমরা যেটা বললাম, আমরা ডায়াগনোসিস করতে পারি বিএমডি দ্বারা, বোন মিনারেল ডেনসিটি দ্বারা। সেক্ষেত্রে ওইখানে হচ্ছে বিএমডি -2.5 এর কম হলে সেক্ষেত্রে এটাকে বলি আমরা অস্টিওপোরোসিস। বিএমডি -2.5 এর কম হলে তখন সেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। -2.5 এর কম হলে বিএমডি, সেটাকে আমরা বলবো হচ্ছে অস্টিওপোরোসিস। এখন আসেন, যদি এই অস্টিওপোরোসিস আমাদের ক্যালসিয়াম, ফসফেট, এলপি, পিটিএইচ এগুলো কি হবে? ক্যালসিয়াম, ফসফেট, এলপি, পিটিএইচ এগুলো কি হবে সেই জিনিসটা আমাদের জানতে হবে। তো নর্মালি হচ্ছে অস্টিওপোরোসিসে ক্যালসিয়াম, ফসফেট, এলপি, পিটিএইচ সবকিছু নর্মাল থাকবে। এটা একটা ইম্পর্টেন্ট কথা। অস্টিওপোরোসিসে ক্যালসিয়াম, ফসফেট, এলপি, পিটিএইচ এগুলো হতে সব নর্মাল থাকবে, এটা মনে রাখতে হবে। বাট হচ্ছে অস্টিওমেলেসিয়া আমাদের কেন হয়? অস্টিওমেলেসিয়া হয় আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে আমাদের অস্টিওমেলেসিয়া হয়। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে আমাদের অস্টিওমেলেসিয়া হয়। এই ভিটামিন ডি আমাদের কিসে হেল্প করে? ভিটামিন ডি হেল্প করে হচ্ছে আমাদের আপনার ক্যালসিয়াম এন্ড ভিটামিন ফসফেট অ্যাবজর্পশনে। ভিটামিন ডি হেল্প করে আমাদের ক্যালসিয়াম এন্ড ফসফেট অ্যাবজর্পশনে। তাহলে একটা মানুষের যদি আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তার মানে তার কি ক্যালসিয়াম অ্যাবজর্পশন হতে পারবে না, ফসফেটও অ্যাবজর্ব হতে পারবে না। তখন আপনি যদি দেখেন একটা রোগীর ভিটামিন ডিও কম, ক্যালসিয়ামও কম, ফসফেটও কম, সাথে এলপি লেভেল বেশি, তখন আপনার চিন্তা করতে হবে এটা হচ্ছে অস্টিওমেলেসিয়া। তাহলে দেখেন খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনাদের অনেক সময় একটা কেস আকারে পরীক্ষায় দিতে পারে অথবা ভবিষ্যতে কাজে লাগতে পারে। অস্টিওমেলেসিয়ার কি? অস্টিওপোরোসিস মানে সবকিছু নর্মাল, ক্যালসিয়াম, ফসফেট, এলপি, পিটিএইচ সবকিছু নর্মাল। প্রথম চারটা মনে রাখতে হবে আমাদের, প্রথম চারটা। বাট আর অস্টিওমেলেসিয়াতে কি? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, সেজন্য ক্যালসিয়াম অ্যাবজর্পশন হতে পারে না, ফসফেট অ্যাবজর্পশন হতে পারে না। যেখানে হাইপোক্যালসিমিয়া হয়, তখনও আমাদের এই নেগেটিভ ফিডব্যাকের কারণে পিটিএইচ লেভেল বাড়ে। পিটিএইচ এর কাজ হচ্ছে দুইটা। পিটিএইচ এর কাজ কি কেউ বলেন তো একজন? পিটিএইচ এর কাজ কি? স্যার ক্যালসিয়াম হোমোস্টেসিস। হ্যাঁ, ভেরি গুড। সে কি করে? ক্যালসিয়াম আর ফসফেট লেভেলকে কি করে পিটিএইচ? স্যার প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে ফসফেটকে কমায় স্যার, যখন ফসফেট বেড়ে যায় তখন রেনাল ফসফেট সিক্রেশনটা বাড়িয়ে দেয়। আর যদি ক্যালসিয়াম যদি কমে যায়, ক্যালসিয়াম হচ্ছে স্যার বোনস থেকে ক্যালসিয়ামটা
নিয়ে আসে, প্লাস জিআইটি তে অ্যাবজর্পশন, সব জায়গায় ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা বাড়ায়। ভেরি গুড। তাহলে আমাদের প্যারাথাইরয়েড হরমোন যদি আমরা মনে রাখি, দুইটা কাজ করবে। একটা হচ্ছে সে হচ্ছে আমাদের ক্যালসিয়াম লেভেল ব্লাডে বাড়াবে, অ্যাবজর্পশন বাড়াবে, হাইপার ক্যালসিমিয়া। আর হচ্ছে সে হচ্ছে পিটিএইচ, এটাকে বলে ফসফেট ট্রেসিং হরমোন, সেই ইউরিন দিয়ে ফসফেট এক্সক্রিশন করবে, সে হচ্ছে হাইপোফসফেটেমিয়া। ঠিক আছে? তাহলে যাদের প্যারাথাইরয়েড হরমোন বেশি, তখন আপনি তাদের দেখবেন হচ্ছে আপনার হাইপার ক্যালসিমিয়া আর হাইপোফসফেটেমিয়া। সে হচ্ছে ক্যালসিয়াম লেভেল বাড়ায় আর হচ্ছে ফসফেট লেভেল কমায়, প্যারাথাইরয়েড হরমোন। তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ক্যালসিয়াম লেভেল কম, সেজন্য বডির নেগেটিভ ফিডব্যাকে ক্যালসিয়াম লেভেল বাড়ানোর জন্য পিটিএস তৈরি হয় বেশি বেশি। ঠিক আছে? তাহলে ভিটামিন যদি আপনার পরীক্ষায় যদি কোনো কোয়েশ্চেন আসে, একটা পেশেন্টের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, তার ক্যালসিয়াম কমবে, ফসফেট কমবে, আর হচ্ছে তার পিটিএইচ লেভেল বাড়বে। পিটিএইচ যেহেতু বোনসের উপর কাজ করে, তখন বোনস থেকে এএলপি লেভেল বাড়ায় দেয়। যত পিটিএস বাড়বে, তখন যখনই সে বোনসের উপর কাজ করবে, বোনস থেকে তখন এএলপি লেভেল বেড়ে যাবে। এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের অস্টিওপোরোসিস আর হচ্ছে আমাদের এই আপনার হচ্ছে অস্টিওমেলেসিয়া, এই দুটো কথা মনে রাখতে হবে। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের হাইপার প্যারাথাইরয়েডিজম, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। মানে আপনার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড একটা টিউমার হইলো, সে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড একটা টিউমার হলে তখন এটাকে আমরা বলি প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। তাহলে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমে আমাদের পিটিএইচ হরমোন বেশি হবে, পিটিএইচ হরমোন বাড়বে। তাহলে আমরা বরাবরের মতো, যদি পিটিএইচ হরমোন বাড়ে, আমাদের ক্যালসিয়াম বাড়বে, ফসফেট কমে যাবে, আমাদের ক্যালসিয়াম বাড়বে, ফসফেট কমে যাবে। তাহলে পিটিএইচ বাড়লে আমাদের নরমালি এএলপি লেভেল বাড়ে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এটা একটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার বায়োকেমিক্যাল অ্যাবনরমালিটি। এখন আসেন আর একটা কন্ডিশন একটা আমাদের মনে রাখতে হয়, সেটা হচ্ছে আমরা আরেকটা ইনভেস্টিগেশন করি, যেটা হচ্ছে আপনারা অনেক পেশেন্টকে যখন দেখবেন, আপনারা যখন কোনো পেশেন্ট দেখবেন, সেই পেশেন্টগুলোকে দেখবেন যে হচ্ছে আপনার সিরাম ক্রিয়েটিনিন ফসফোকাইনেস লেভেল টেস্ট করতে দিছে ডাক্তার সাহেবটা অনেক প্রেসক্রিপশনে, এই যে সিপিকে লেভেল করতে দিছে। তখন অনেকে দেখবেন যে সিপিকে লেভেল, তখন কনফিউজড হয়ে যায়, আসলে সিপিকে লেভেল করতে দিছে, এই সিপিকে লেভেলটা আসলে কেন করতে দিছে, আমি তো বুঝতে পারতেছি না এটা কেন করে। তো এরকম অনেক কনফিউজড হয়ে যায়। এটা শুধু স্টুডেন্ট থাকা অবস্থা নাই, অনেকে অনেক ডাক্তার হওয়ার পরও ও জানে না যে সিপিকে লেভেল কেন করে। ঠিক আছে? তখন আমাদের একটু জানতে হয় এই সিপিকে লেভেল করে যদি মাসলে কোনো প্যাথোলজি হলে তখন আমরা হচ্ছে সিপিকে লেভেল করি। সে সিপিকে লেভেল কি, সিপিকে লেভেল বেশি করলে আমরা বুঝতে পারি তার মাসল বেশি হলে আমরা মাসলে কোনো প্যাথোলজি আছে। একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি মায়োসাইটিস। ইনফ্ল্যামেটরি মায়োসাইটিস বলতে আমরা কি বুঝি? ইনফ্ল্যামেটরি মায়োসাইটিস বলতে আমরা বুঝি পলিমায়োসাইটিস বা ডার্মাটোমায়োসাইটিস। পলিমায়োসাইটিস ও ডার্মাটোমায়োসাইটিস হচ্ছে ইনফ্ল্যামেটরি মায়োসাইটিস। অথবা মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে ডুশেন মাসকুলার ডিস্ট্রফি বা বেকার মাসকুলার ডিস্ট্রফি। অথবা মোটর নিউরন ডিজিজ, এগুলো আমরা সামনে ইন্ডিভিজুয়ালি এক একটা ডিজিজ পড়বো, কোথাও নিউরোলজিতে, কোথাও এন্ডোক্রাইনে, এই ডিজিজগুলো আমরা পড়বো। মোটর নিউরন ডিজিজ হচ্ছে, এটাও হচ্ছে আমাদের সিপিকে লেভেল বাড়ায়। আর অ্যালকোহল ড্রাগেও আমাদের সিপিকে লেভেল বাড়তে পারে। এমআই এর পেশেন্টদের হচ্ছে আমাদের সিকেএমবি লেভেল বাড়ে। তাহলে দেখেন সিপিকে লেভেল যদি আপনি কোনো প্রেসক্রিপশনে বেশি দেখেন বা কোনো পেশেন্টের, তখন আপনার মাথার মধ্যে চটচট এই ডিজিজগুলো চিন্তা করতে হবে। আপনার হয় মায়োপ্যাথি, অথবা মাসকুলার ডিস্ট্রফি, অথবা এমএনডি, অথবা আপনি কোনো অ্যালকোহল খাচ্ছেন কিনা, অথবা আপনার কোনো হাইপোথাইরয়েড আছে কিনা। এইসব কন্ডিশনে হচ্ছে আমাদের সিপিকে লেভেল বাড়ে, এটা খেয়াল রাখতে হবে। এরপর আসেন রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ। রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ আমরা জানি এটা হচ্ছে রিউমেটয়েড ফ্যাক্টর একটা অ্যান্টিবডি টেস্ট। আমরা রিউমেটয়েড ফ্যাক্টর টেস্টটা করি, আর একটা হচ্ছে এএনএ, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট করি। এই টেস্টগুলো অনেক জয়েন্ট পেইনের পেশেন্টের করা হয়, রিউমেটয়েড ফ্যাক্টর টেস্ট আর এএনএ টেস্ট। আমরা কখন রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ পাবো, কখন এএনএ পজিটিভ পাবো, এই জিনিসগুলো একটু আমাদের জানতে হবে। নর্মালি আমরা রিউমেটয়েড ফ্যাক্টর যদি আপনি কোনো টেস্টে পজিটিভ দেখেন, তখন আমরা চোখ বন্ধ করে চিন্তা করি এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস। তাহলে রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ মানেই আপনি মনে রাখবেন এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস। আর সাথে এএনএ ডান পাশে এএনএ পজিটিভ মানেই আপনি চিন্তা করবেন এটা হচ্ছে এসএলই, একদম 100%। যেখানে এএনএ পজিটিভ আপনি চিন্তা করবেন এসএলই, আর যেখানে রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ আপনি চিন্তা করবেন এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস। অথবা আরো কিছু কন্ডিশনে রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ হতে পারে আপনার, যেমন হচ্ছে জুগডেন সিনড্রোম,
মিক্সড এডেনসিয়াল ক্রায়োগ্লোবিনেমিয়া, এগুলো জাস্ট একটু নামটা একবার রিডিং দিবেন। এখন আপাতত মনে না রাখতে পারলেও সমস্যা নাই, তবে রিউমেটয়েড আর্থ্রাইটিস এই কথাটা মনে রাখতে হবে। আর এনএ পজিটিভ অ্যাসিলের ক্ষেত্রে এনএ পজিটিভ হয়, আর সিস্টেমিক স্ক্লেরোসিস এটার ক্ষেত্রে এনএ পজিটিভ হয়, এনএ পজিটিভ হয়। আবার সাথে কিছু দেখেন ডার্মাটোমায়োসাইটিস বা পলিমায়োসাইটিস, অটোইমিউন হেপাটাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, ম্যালিগন্যান্সি, এগুলো তো এনএ পজিটিভ হয়। তাহলে এগুলো অনেক সময় আপনার এমসিকিউ পরীক্ষা হয়, আপনার ফাইনাল ইয়ার যখন প্রফ হয় সেখানে এমসিকিউ তে দিয়ে দেয় ফলোইং কন্ডিশন রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ, ফলোইং কন্ডিশন এনএ পজিটিভ। তাহলে আপনি একটু যদি আপনার একটু আইডিয়া থাকলে, যদি একটু চোখ বুলানো থাকে, তখন আপনি বুঝতে পারবেন এইসব কন্ডিশনে এনএ বা রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ থাকে, এটা তখন একটু আপনি আনসার করতে পারবেন। এখন আসেন জয়েন্ট পেনের পেশেন্টকে হসপিটালে আর কয়েকটা টেস্ট করা হয়, খুব ইম্পর্টেন্ট এটা। আপনারা যখন ওয়ার্ডে যদি রুগী দেখেন, যদি একটা রিউমেটোলজি ওয়ার্ডে বিএসএমএমইউতে বা ঢাকা মেডিকেলে যখন আপনারা একটা, অথবা অন্য কোনো মেডিকেল কলেজে, যে কোনো একটা মেডিকেল কলেজে আপনারা যখন জয়েন্ট পেনের পেশেন্ট দেখবেন, একটা ফিমেল পেশেন্ট জয়েন্ট পেন, তার ব্যথাটা কোনো ভালো হচ্ছে না, অথবা আপনার কোনো আত্মীয় স্বজন, তখন দেখবেন যে তাদেরকে ইএনএফ প্রোফাইল অনেকগুলো অ্যান্টিবডি টেস্ট করে। সেই অ্যান্টিবডি টেস্ট গুলো করে ডাক্তার সাহেবরা সহজে বুঝতে পারে কোনটা কি টাইপের ডিজিজ, কোনটা কি টাইপের ডিজিজ, সেই অ্যান্টিবডি টেস্ট গুলো করে সহজে বুঝতে পারে, সহজে বুঝতে পারে। তাহলে এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে, সেই অ্যান্টিবডি টেস্টটা করে ডাক্তার সাহেবরা সহজে বুঝতে পারে কোনটা কি টাইপের ডিজিজ। এটা হচ্ছে আপনার আমাদের ইয়েতে একটু লাগে। তাহলে কি রকম, যদি আমাদের একটা ডিজিজ আছে নাম হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস। সিস্টেমিক স্ক্লেরোসিস মানে বোর্ডের বিভিন্ন জায়গায় ফাইব্রোসিস হয়ে যায়, বিভিন্ন সিস্টেমে। স্ক্লেরোসিস মানে ফাইব্রোসিস, সিস্টেম মানে বোর্ডের বিভিন্ন জায়গায় ফাইব্রোসিস হয়ে যায়। তাহলে ওই টেস্ট আমরা, ওইটা দুই টাইপের আছে, একটা লোকালাইজড আর ডিফিউজড। যদি লোকালাইজ সিস্টেমিক স্ক্লেরোসিসে আমাদের সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি পজিটিভ হয়, শুধু এই কথাটা মনে রাখতে হবে। লোকালাইজ সিস্টেমিক স্ক্লেরোসিসে আমাদের সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি পজিটিভ হয়। আর ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিসে আমাদের SCL70, একদম নিচেরটা SCL70। তাহলে এগুলো একটু আপনাদের খুব কাজে লাগবে। এখন একটু যদি আপনারা রিডিং দিয়ে দেন, তখন আপনাদের এই ডর বইটা কমে যাবে। তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিস দুই ধরনের, একটা হচ্ছে লিমিটেড আর ডিফিউজ। লিমিটেড সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি পজিটিভ, আর হচ্ছে ডিফিউজে SCL70 অ্যান্টিবডি পজিটিভ থাকে। তাহলে আপনি যদি দেখেন যে কোনো ওয়ার্ড, কোনো পেশেন্টের ফাইলের মধ্যে বা কোনো আত্মীয়স্বজনের ফাইলে তার হচ্ছে এরকম সেন্ট্রোমিয়ার পজিটিভ বা টোপোআইসোমারস বা SCL70 পজিটিভ, তখন আপনি বলবেন আপনার সিস্টেমিক স্ক্লেরোসিস হয়েছে, আপনার বডির বিভিন্ন জায়গায় ফাইব্রোসিস হয়ে গেছে, শক্ত হয়ে যাচ্ছে। তারপর আসেন এসএল এর ক্ষেত্রে আমরা কিছু টেস্ট করি। এসএল এর ক্ষেত্রে একটা হচ্ছে অ্যান্টিহিস্টোন অ্যান্টিবডি, সেটা ড্রাগ ইনডিউসড লুপাস। আমাদের কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলোর খাওয়ার পরে এসএলই হতে পারে। তার মধ্যে মোস্ট কমন ড্রাগ হচ্ছে, একটু পাশে লিখে রাখবেন, আইসোনিয়াজাইড, হাইড্রালাজিন, ট্রুক্যানামাইড, আইসোনিয়াজাইড, হাইড্রালাজিন, ট্রুক্যানামাইড। এই ড্রাগগুলো খাওয়ার পরেও দেখবেন অনেক পেশেন্টের আপনার এই এসএলই ডেভেলপ করে। ঠিক আছে, আরেকটা অ্যান্টিবডি আছে অ্যান্টিজু অ্যান্টিবডি, এটা হচ্ছে আপনার পলিমায়োসাইটিস বা ডার্মাটোমায়োসাইটিস। একটা কথা মনে রাখবেন, যদি ইয়ে হয় অ্যান্টিজু অ্যান্টিবডি কোথায় হয়, অ্যান্টিজু অ্যান্টিবডি হচ্ছে আপনার পলিমায়োসাইটিস বা ডার্মাটোমায়োসাইটিসে এই অ্যান্টিজু অ্যান্টিবডিটা পজিটিভ হয়। এরপর আসেন অ্যান্টিরুলা। রুয়ের আরেকটা নাম হচ্ছে এসএসএ, লার আরেকটা নাম হচ্ছে এসএসবি। অ্যান্টিলা এগুলো হচ্ছে এসএলই এন্ড জুগডেন সিন্ড্রোমে পজিটিভ হয়, অ্যান্টিরু এন্ড অ্যান্টিলা। তাহলে এটাও এসএলই এন্ড জুগডেন সিন্ড্রোমে পজিটিভ হয়। তাহলে আমরা এসএলইতে দেখেন আমরা এনএ পেলাম, অ্যান্টিরু পেলাম, অ্যান্টিলা পেলাম, অ্যান্টিহিস্টোন অ্যান্টিবডি পেলাম। ঠিক আছে, তবে আরেকটা কথা মনে রাখবেন, অ্যান্টিরু অ্যান্টিবডিটা এসএলই উইথ আরেকটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে কনজেনিটাল হার্ট ব্লক, নিচেরটা। এসএলই উইথ কনজেনিটাল হার্ট ব্লকে অ্যান্টিরু অ্যান্টিবডিটা বেশি স্পেসিফিক। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, ANP এই রুল আর মাঝখানে এটা কোথায় পজিটিভ পাই, এটা হচ্ছে মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজে। শুধু একটা কথা, ANP কোথায় পজিটিভ পাই, মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজে। তো অনেক সময় আমাদেরকে পরীক্ষায় কোয়েশ্চেন করতে পারে, সেটা হচ্ছে আপনার এই মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ মানে কি। মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ মানে কি, তিনটা ডিজিজকে একসাথে মিক্সড বলা হয়। এক নম্বরে এসএলই, পাশে লিখে রাখবেন, এক নম্বরে এসএলই, দুই নম্বরে সিস্টেমিক স্ক্লেরোসিস, তিন নম্বরে ডার্মাটোমায়োসাইটিস বা পলিমায়োসাইটিস। এই তিনটা একসাথে থাকলে তখন এটাকে বলা হয় মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ। তাহলে দেখেন
আর একটা অ্যান্টিবডি আছে নিচে অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি, এটাও অ্যাসিলি উইথ রেনাল ইনভলভমেন্ট, অ্যাসিলি উইথ রেনাল ইনভলভমেন্ট হয়। তাহলে দেখেন আমরা অনেকগুলো অ্যান্টিবডি পেলাম, একটা রিউমেটয়েড ফ্যাক্টর পেলাম, রিউমেটয়েড আর্থ্রাইটিসে পজিটিভ হয়, এএনএ পেলাম যেটা হচ্ছে অ্যাসিলিতে হয়, অ্যাসিলিতে। তারপর অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি লোকালাইজ সিস্টেমিক স্ক্লেরোসিসে, অ্যান্টি SCL70 ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিসে, অ্যান্টি জু অ্যান্টিবডি পলিমায়োসাইটিস বা ডার্মাটোমায়োসাইটিসে। আরেকটা হচ্ছে আপনার অ্যান্টি এই যে আরএনপি মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজে, আর অ্যান্টি রু, লা, অ্যান্টি হিস্টোন, তারপর হচ্ছে আপনার অ্যান্টি স্মিথ, এগুলো সব অ্যাসিলিতে এই অ্যান্টিবডিগুলো পজিটিভ হয়, এই অ্যান্টিবডিগুলো পজিটিভ হয়। আর দুটো অ্যান্টিবডির আমাদের নাম মনে রাখতে হবে, একটা হচ্ছে আপনার অ্যান্টি সিসিপি, অ্যান্টি ডিএস ডিএনএ, এখানে পাশে লিখে রাখেন। অ্যান্টি ডিএস ডিএনএ পজিটিভ হয় আমাদের কোথায়? অ্যাসিলিতে। অ্যান্টি ডিএস ডিএনএ পজিটিভ হয় অ্যাসিলিতে মোস্ট স্পেসিফিক অ্যান্টি ডিএস ডিএনএ। আর অ্যান্টি সিসিপি হচ্ছে আমাদের পজিটিভ হয় রিউমেটয়েড আর্থ্রাইটিসে। অ্যান্টি ডিএস ডিএনএ অ্যাসিলিতে, আর অ্যান্টি সিসিপি হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিসে পজিটিভ হয়। তাহলে এই চারটা মনে রাখলে আপনারা যদি দেখেন কোনো পেশেন্টের ইএনএ প্রোফাইল জয়েন্ট পেনের মধ্যে এখানে যে কোনো একটা অ্যান্টিবডি পজিটিভ, তখন আপনি বলে দিতে পারবেন তার এই ওষুধটা হয়েছে, তার এই ডিজিজটা হলো। হ্যাঁ, অ্যান্টিবডি দুইটার নাম আবার বলা যাবে? একটা হচ্ছে এনটিডিএস ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এনটিডিএস ডিএনএ যেটা হচ্ছে মোস্ট স্পেসিফিক ফর অ্যাসিলি, এনটিডিএস ডিএনএ। আর এটা হচ্ছে এনটিসিসিপি, এটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিসে। যদি আপনাকে কোয়েশ্চেন করা হয় রিউমেটয়েড আর্থ্রাইটিসের দুইটা টেস্টের নাম বলো, তো আপনার বলতে হবে একটা হচ্ছে রিউমেটয়েড ফ্যাক্টর, দুই নম্বর হচ্ছে এনটিসিসিপি, সিসিপি। আর যদি আপনাকে জিজ্ঞেস করা হয় অ্যাসিলিতে দুইটা টেস্টের নাম বলো, একটা হচ্ছে এএনএ, দুই নম্বর হচ্ছে আপনার এনটিডিএস ডিএনএ। আর আদার আমরা কি কি টেস্ট করতে পারি অ্যাসিলিতে, তখন আপনি বলবেন এন্টি হিস্টোন, এন্টি স্মিথ, এন্টি রু, এন্টি লা, এই টেস্টগুলো করা হয়। ঠিক আছে, এখন আসেন আর দুইটা ভাই এসএল করা হয়, এটা এটা হচ্ছে আপনার ভাই এসএল করে ওই ড্রাগগুলোর নাম একটু বলেন। হ্যাঁ অ্যাসিলি করে ড্রাগ কজিং অ্যাসিলি, এসএল হ্যাঁ ড্রাগ কজিং অ্যাসিলি, যেমন আইসোনিয়াজাইড, হাইড্রালাজিন, প্রুকেনামাইড, আইসোনিয়াজাইড, হাইড্রালাজিন, প্রুকেনামাইড, এই ড্রাগগুলো ড্রাগ কজিং অ্যাসিলি, এই ড্রাগগুলো হচ্ছে অ্যাসিলি করে। আইসোনিয়াজাইড, হাইড্রালাজিন, প্রুকেনামাইড, এই ড্রাগগুলো হচ্ছে অ্যাসিলি করে। ঠিক আছে, এখন আসেন আমরা আর একটা অ্যান্টিবডি টেস্ট করি, সেটা হচ্ছে আপনার অ্যান্টি নিউট্রোফিলিক সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা দুইটা টাইপ আছে, সিয়াঙ্কা, একটা পিয়াঙ্কা। এই টেস্টগুলো করা হয়, একটা সিয়াঙ্কা, একটা পিয়াঙ্কা। একটা নাম হচ্ছে সিয়াঙ্কা, একটা হচ্ছে পিয়াঙ্কা। এগুলো হচ্ছে ভাস্কুলাইটিসে করা হয়, ভাস্কুলাইটিসের ক্ষেত্রে পজিটিভ হয়, ভাস্কুলাইটিস। এই সিয়াঙ্কা, এই অ্যান্টিনিউট্রোফিলিক সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি, সিয়াঙ্কা এন্ড পিয়াঙ্কা, সিয়াঙ্কা এগুলো হচ্ছে ভাস্কুলাইটিসে করা হয়। ভাস্কুলাইটিস মানে ইনফ্লামেশন ইন দ্য ব্লাড ভেসেল। আপনার যেখানে ব্লাড ভেসেল আছে সেখানে ইনফ্লামেশন হলে এটাকে ভাস্কুলাইটিস বলা হয়। তখন সেখানে আপনি সিয়াঙ্কা এন্ড পিয়াঙ্কা পজিটিভ পাবেন। আপনি সিয়াঙ্কার জন্য, সিয়াঙ্কা নর্মালি যে ডিজিজটাতে পজিটিভ হয় সেই ডিজিজটার নাম হচ্ছে ওয়েজেনার গ্র্যানুলোমেটোসিস, ওয়েজনার গ্র্যানুলোমেটোসিস, সেখানে সিয়াঙ্কা পজিটিভ হয়। আর পিয়াঙ্কা পজিটিভ হয় চার্গ স্ট্রস সিনড্রোম, CACORG, চার্গ স্ট্রস, STRAUSS, স্ট্রস সিনড্রোম। তাহলে জাস্ট আপনারা একটু শুনে রাখবেন, অনেক সময় আপনাদের কাজে লাগবে। অনেক সময় আপনাদের এগুলো হচ্ছে খুব কমন, এগুলো আপনার পরীক্ষার জন্য বা ইয়ের জন্য খুব কমনলি আসে। তাহলে আমাদের এই ভাস্কুলাইটিসে সিয়াঙ্কা এন্ড পিয়াঙ্কা, সিয়াঙ্কা হচ্ছে আপনার ওয়েজেনার গ্র্যানুলোমেটোসিসের ক্ষেত্রে পজিটিভ হয়, অথবা সংক্ষেপে WG লিখে রাখেন। আর পিয়াঙ্কা চার্গ স্ট্রস সিনড্রোমে পজিটিভ হয়, সেগুলো আমরা দেখবো সামনে, ডিজিজগুলোর নাম আছে। এখন আসেন আবার কোন কোন ডিজিজে কমপ্লিমেন্ট লেভেল কমে যায়, কোন কোন ডিজিজে কমপ্লিমেন্ট লেভেল কমে যায়। তাহলে কোন কোন ডিজিজে কমপ্লিমেন্ট লেভেল কমে, তার মধ্যে মোস্ট কমন ডিজিজ হচ্ছে আপনার অ্যাসিলি।
এসএলই তে কমপ্লিমেন্ট লেভেল কমে যায়, এসএলই তে কমপ্লিমেন্ট লেভেল কমে যায়। আর যদি আপনারা আরেকটা মনে রাখতে পারেন, সেটা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেখানে কমপ্লিমেন্ট লেভেল কমে। তাহলে এটা একটু পাশে লিখে রাখবেন। তাহলে এসএলই, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। আরেকটা হচ্ছে আপনার সাবএকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, সাবএকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, এগুলো তো হচ্ছে আপনার আমাদের কমপ্লিমেন্ট লেভেল কমে যায়। এটা তো হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট লেভেল কমে যায়, ঠিক আছে? এটা তো হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট লেভেল কমে যায়। তাহলে এই জিনিসগুলো একটু আমাদের খেয়াল করতে হবে। এটা এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট লেভেল কমে যায়, ঠিক আছে? হ্যাঁ, এটা একটু আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ, এরপর আসেন আমাদের টিস্যু, আমরা আরো নিতে পারি। এরপর আসেন আমরা হচ্ছে আর কয়েকটা টেস্ট করতে পারি। টিস্যু বায়োপসি, টিস্যু বায়োপসি আমরা নর্মালি সাইনোভিয়াল বায়োপসি নেওয়া হয় টিবি। যদি টিউবারকুলার আর্থ্রাইটিস হয় সেক্ষেত্রে আপনার সাইনোভিয়াল বায়োপসি নেওয়া হয়। টিবির ক্ষেত্রে আমাদের সাইনোভিয়াল বায়োপসি নেওয়া হয়, সাইনোভিয়াল বায়োপসি। তারপর আরেকটা টেস্ট করা হয় টেম্পোরাল আর্টারি বায়োপসি। এই যে আমাদের ব্রেনে যে টেম্পোরাল আর্টারি আছে সেখান থেকে বায়োপসি নেওয়া হয়। সে কোন ডিজিজে নেওয়া হয় সেটা হচ্ছে আপনার টেম্পোরাল আর্থ্রাইটিস, টেম্পোরাল আর্থ্রাইটিস। যদি ওইখানে হচ্ছে পেশেন্টের একটা এল্ডারলি পেশেন্টের যখন হেডেক হবে তখন এটাকে আমরা বলি টেম্পোরাল আর্থ্রাইটিস, তখন তাদের টেম্পোরাল আর্টারি বায়োপসি নিতে হবে। মাসল বায়োপসি, মাসল বায়োপসি নেওয়া হয় মায়োপ্যাথিতে, যেমন পলিমায়োসাইটিস বা ডার্মাটোমায়োসাইটিস। সেজন্য আপনি যদি দেখেন রোগী যদি এসে বলে আমার তো মাংস পরীক্ষা করছে মাংস নিয়ে, তাহলে আমরা চিন্তা করতে হবে তার হচ্ছে মায়োপ্যাথি, পলিমায়োসাইটিস বা ডার্মাটোমায়োসাইটিস। রোগী যদি বলে আমার এই কপালের এই পাশ থেকে মাংস নিয়ে হচ্ছে পরীক্ষা করছে ডাক্তাররা, তখন আমরা চিন্তা করতে হবে তার টেম্পোরাল আর্টারি থেকে কোনো কিছু নিচ্ছে কিনা। তো টেম্পোরাল আর্টারিটিস হতে পারে, টেম্পোরাল আর্টারিটিস। অথবা সাইনোভিয়াল মেমব্রেন থেকে নিলে জয়েন্টের সাইনোভিয়াল টিউবারকুলোসিসের কারণে হতে পারে। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন ইনভেস্টিগেশন প্যাটার্ন ইয়েতে করা হয়। এখন আসেন পেশেন্টরা কি কি কন্ডিশন নিয়ে আসতে পারে। একটা হচ্ছে একিউট মনোআর্থ্রাইটিস। যদি একটা পেশেন্ট সিঙ্গেল জয়েন্ট নিয়ে আমার কাছে আসে, একটি মাত্র জয়েন্ট পেন, সিঙ্গেল জয়েন্ট, আমি কি কি চিন্তা করব? তাহলে আমি নর্মালি চিন্তা করব চারটা কন্ডিশন। সিঙ্গেল জয়েন্ট, আপনার কাছে যদি সিঙ্গেল ইনফ্ল্যামেটরি জয়েন্ট নিয়ে আসে তাহলে আপনি চিন্তা করবেন চারটা কন্ডিশন। এক নম্বরে সেপটিক আর্থ্রাইটিস, এখানে নাই, পাশে লিখে রাখেন সেপটিক আর্থ্রাইটিস। 2 নম্বরে গাউট, 3 নম্বরে সিউডো গাউট, 4 নম্বরে ট্রমা। এই চারটা কন্ডিশন হচ্ছে আমাদের মনোআর্থ্রাইটিসের কজ। যদি আপনার পরীক্ষায় আসে, আপনার ফাইনাল প্রপে আসতে পারে অথবা হচ্ছে আপনার যে কোনো পরীক্ষায় আসতে পারে, ফাইনাল প্রপে আসার সম্ভাবনা বেশি। মনোআর্থ্রাইটিসের কমন কজ কি? তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিতে হবে সেপটিক আর্থ্রাইটিস, গাউট, সিউডো গাউট, ট্রমা। এরপর আপনার জন্য আরেকটা কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে পলিআর্থ্রাইটিসের কমন কজ কি? কোন কোন ডিজিজ? পলিআর্থ্রাইটিস মানে কি? পেন সুয়েলিং অফ দ্য 5 or more জয়েন্ট। পলিআর্থ্রাইটিস যদি বলা হয় কমন কজ কি কি, তাহলে পলিআর্থ্রাইটিসের কমন কজ হচ্ছে 1 নম্বরে রিউমেটয়েড আর্থ্রাইটিস, 2 নম্বরে ভাইরাল আর্থ্রাইটিস, 3 নম্বরে অস্টিওআর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস। এগুলো তো হচ্ছে আমাদের পলিআর্থ্রাইটিস হয়। এই প্রথম চারটা হচ্ছে মোস্ট কমন। তারপর হচ্ছে আপনার স্পন্ডালোআর্থ্রোপ্যাথি বা এসএলই, এগুলো তো পলিআর্থ্রাইটিস হয়। তাহলে প্রথম 6টা মনে রাখতে পারলে আমরা বলবো এগুলো হচ্ছে কজেস অফ পলিআর্থ্রাইটিস। পলিআর্থ্রাইটিস মানে 4 or more জয়েন্ট, এখানে দেওয়া আছে 5 or more জয়েন্ট দেওয়া আছে, অনেকে 4 or more জয়েন্ট বলে, এখানে 5 or more জয়েন্ট। তাহলে 5 or more জয়েন্ট হলে এটাকে আমরা পলিআর্থ্রাইটিস বলি। তাহলে সেই পলিআর্থ্রাইটিসের কজ গুলো এটা। তাহলে আমরা শিখলাম মনোআর্থ্রাইটিসের কজ কি। যদি একটা রোগী যদি মনোআর্থ্রাইটিস আমাদেরকে কমপ্লেন করে আমরা কি কি চিন্তা করব, আর যদি পলিআর্থ্রাইটিস 5টার বেশি জয়েন্ট কমপ্লেন করে তখন আমরা কি চিন্তা করব? তখন আপনার মাথার মধ্যে চট করে নিয়ে আসতে হবে তার হয় রিউমেটয়েড আর্থ্রাইটিস, না হলে তার ভাইরাল আর্থ্রাইটিস, না হলে তার এসএলই, না হয় তার জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, না হয় তার হচ্ছে আপনার স্পন্ডালোআর্থ্রোপ্যাথি। এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে, অথবা এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। এখন আসেন আরেকটা কন্ডিশন একটা আমাদের মনে রাখতে হয়, সেটা হচ্ছে জয়েন্ট পেনের সাথে কোনো পেশেন্টের অন্য সমস্যা থাকতে পারে। শুধু জয়েন্ট পেন না, জয়েন্ট পেনের সাথে আদার্স কোনো সমস্যা থাকতে পারে।
তখন আদার্স সমস্যা থাকলে আমরা কি চিন্তা করব? জয়েন্ট পেনের সাথে যখন অন্য কোনো সমস্যা থাকবে তখন আমরা কি চিন্তা করব সেটা একটু আমাদের মনে রাখতে হবে। জয়েন্ট পেনের সাথে যদি অন্য কোনো সমস্যা থাকে তখন আমরা কি চিন্তা করব সেটা একটু আমাদের মনে রাখতে হবে। এখন আসেন, যদি জয়েন্ট পেনের সাথে ওই যে আমরা একটু আগে বললাম সোরিয়াসিস, নেইল পিটিং বা নেইল ডিস্ট্রফি থাকে, সেক্ষেত্রে আমরা বলবো সোরিয়াটিক আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস। আর যদি আপনি দেখেন জয়েন্ট পেনের সাথে তার কালার চেঞ্জ, সে রুগী আপনাকে কমপ্লেন করতেছে তার সকালবেলা হাতের কালার নীল হয়ে যায় ঠান্ডা পানিতে, অথবা ঠান্ডায় গেলে তার হাতের কালার চেঞ্জ হয়ে যায়, তখন এটাকে আমরা রেনল্ডস ফেনোমেনন বলি, রেনল্ডস ফেনোমেনন। তাহলে রেনল্ডস ফেনোমেনন কোন কন্ডিশনে হয়? সিস্টেমিক স্ক্লেরোসিস, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এসিডি। এই তিনটা কন্ডিশনে এই হাতের কালার চেঞ্জ হয়ে যায়, নীল হয়ে যায়। এটা ভাই এটা একটু আরেকবার বলবেন? যদি আপনার কোল্ড এক্সপোজারের পর হাতের কালার চেঞ্জ হয়ে যায়, নীল হয়ে যায়, তখন এটাকে বলা হয় রেনল্ডস ফেনোমেনন। যদি কোল্ড এক্সপোজারে হাতের কালার চেঞ্জ হয়ে যায় তখন এটাকে বলা হয় রেনল্ডস ফেনোমেনন। এই রেনল্ডস ফেনোমেনন হচ্ছে আপনার সিস্টেমিক স্ক্লেরোসিস, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এসএলই, এই তিনটা কন্ডিশনে হয়। আর আপনার যদি ফটোসেনসিটিভিটি, রোদের মধ্যে গেলে কারো সমস্যা হচ্ছে, তার সাথে জয়েন্ট পেন আছে, তাহলে আপনি চিন্তা করবেন এটা এসএলই, এসএলই এটা লাগবে। এর নিচে আর একটু লাগবে, সেটা ওরাল আলসার, ওরাল আলসার। যদি আপনি দেখেন জয়েন্ট পেনের সাথে কার যদি মুখে গা হয়ে গেছে, রোগী বলতেছে আমার মুখে অনেকদিন ধরে গা, সেটা একদম হাতে জয়েন্ট গুলো পেন, সুয়েলিং, নি জয়েন্ট পেন, সুয়েলিং, তখন আপনি চিন্তা করতে হবে কোন জয়েন্ট পেনের সাথে ওরাল আলসার হয়। 1 নম্বরে এসএলই, 2 নম্বর হচ্ছে আপনার অ্যাডাল্ট অনসেটিস, সরি 2 নম্বর হচ্ছে রিয়েক্টিভ আর্থ্রাইটিস, 3 নম্বর হচ্ছে আমাদের ব্যাচাস্টিটিস। এই তিনটা একসাথে থাকলে তখন এটাকে বলা হয় আপনার ওরাল আলসারের সাথে জয়েন্ট পেন। তাহলে রিয়েক্টিভ আর্থ্রাইটিসে কি কি থাকে? 3টা কন্ডিশন। একটা হচ্ছে কনজাংটিভাইটিস, 2 নম্বর হচ্ছে আর্থ্রাইটিস, 3 নম্বর হচ্ছে ইউরেথ্রাইটিস। কনজাংটিভাইটিস, আর্থ্রাইটিস, ইউরেথ্রাইটিস, এই তিনটা একসাথে থাকলে এটাকে আমরা বলি রিয়েক্টিভ আর্থ্রাইটিস। আর ব্যাসেলস্টিটিস মানে কি? এখানে 3টা কন্ডিশন থাকে, এগুলো সব ভাস্কুলাইটিস। এখানে 3টা কন্ডিশন থাকে, ওরাল আলসার, জেনিটাল আলসার, অ্যান্টেরিয়র ইউভেটিস। তাহলে যদি আপনার কাছে একটা রোগী কমপ্লেন করে আমার মুখের মধ্যে গা, আমার জেনিটাল আলসার, আমার চোখের মধ্যে ঝাপসা দেখি, চোখে খুব ব্যথা, অ্যান্টেরিয়র ইউভেটিস আছে, তাহলে আমার বলতে হবে এটা হচ্ছে আপনার ব্যাচেস ডিজিজ। যদি রোগী কমপ্লেন করে আমার হচ্ছে ওরাল আলসার আছে, সাথে জয়েন্ট পেন, সাথে হচ্ছে ইউরেথ্রাইটিস, মানে হচ্ছে আপনার প্রস্রাবে জ্বালাপোড়া সমস্যা, কনজাংটিভাইটিস, চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে, তাহলে আমার চিন্তা করতে হবে রিয়েক্টিভ আর্থ্রাইটিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস। আর নোডিউল, যদি জয়েন্ট পেনের সাথে নোডিউল থাকে তাহলে আমরা মেইনলি চিন্তা করবো এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস। অ্যাকশন সার্ভিসে আমরা একটা ছবি দেখলাম, একটা ছবি দেখছিলাম, তখন আমরা চিন্তা করবো এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস। যদি জয়েন্ট পেনের সাথে ড্রাই স্কিন, ড্রাই মাউথ, ড্রাই ভ্যাজাইনা, কোন রোগী যদি কমপ্লেন করে আমার চোখ ড্রাই হয়ে গেছে, আমার মুখ ড্রাই হয়ে গেছে, এবং ফিমেল পেশেন্টের ভ্যাজাইনা ড্রাই হয়ে যায়, তখন এটা চিন্তা করা জুগরেন সিনড্রোম, প্রাইমারি জুগরেন সিনড্রোম। তাহলে জয়েন্ট পেনের সাথে তার ড্রাই আই, ড্রাই মাউথ, ড্রাই ভ্যাজাইনা এগুলো হয়, তখন আমরা চিন্তা করবো এটা হচ্ছে জুগরেন সিনড্রোম। তাহলে এটাও আমাদের একটু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর আসেন জয়েন্ট পেনের সাথে চোখের সমস্যা, এটা আমরা বললাম কনজাংটিভাইটিস, যেমন রিয়েক্টিভ আর্থ্রাইটিসের জন্য। আর ইউভেটিস হলে আমাদের সার্কোইডোসিস, অথবা হচ্ছে আমাদের স্পিনালো আর্থ্রোপ্যাথি, অথবা জুভেনাইল রিউমেটিক আর্থ্রাইটিস। আর অনেক সময় রিউমেটয়েড আর্থ্রাইটিসে এপিস্ক্লেরাইটিস বা স্ক্লেরাইটিস। যদি স্ক্লেরাইটিস মানে হচ্ছে একটু পাশে লিখে রাখেন পেইনফুল ব্লাডিং অফ ভিশন। স্ক্লেরাতে যদি ইনফ্ল্যামেশন হয় তখন পেইনফুল ব্লাডিং অফ ভিশন হবে, এটা হচ্ছে স্ক্লেরাইটিস। আর পেইনলেস ব্লাডিং অফ ভিশন হলে এটা এপিস্ক্লেরাইটিস। পেইনফুল ব্লাডিং অফ ভিশন হলে সেটা স্ক্লেরাইটিস, আর পেইনলেস ব্লাডিং অফ ভিশন হলে সেটা এপিস্ক্লেরাইটিস। তাহলে এই কথাটা একটু আমাদের মনে রাখতে হবে। এখন আসেন, এই জয়েন্ট পেইনের পেশেন্ট গুলো আপনার কাছে অনেক সময় প্লুরাল ইফিউশন বা পেরিকার্ডিয়াল ইফিউশন নিয়ে আসতে পারে। প্লুরাল ইফিউশন বা পেরিকার্ডিয়াল ইফিউশন নিয়ে আসতে পারে, যেটাকে আমরা প্লুরোপেরিকার্ডাইটিস বলি, প্লুরোপেরিকার্ডাইটিস বলি।
যেটাকে আমরা প্লুরোপেরিকার্ডাইটিস বলি, এটা হচ্ছে আপনার এসএলই বা আর এর পেশেন্টের হয়, এসএলই বা আর এর পেশেন্টের হয়। আবার মনে রাখতে হবে জয়েন্ট পেন নিয়ে হার্টের অ্যাওর্টিক বাল্বে সমস্যা হয়, পাশে একটু লিখে রাখেন অ্যাওর্টিক রিগার্জিটেশন বলা হয় যেটাকে, অ্যাওর্টিক রিগার্জিটেশন, যেটাও আপনার স্প্যান্ডেলো আর্থ্রোপ্যাথিতে হয়, অ্যাওর্টিক রিগার্জিটেশন স্প্যান্ডেলো আর্থ্রোপ্যাথিতে হয়। অথবা জয়েন্ট পেনের পেশেন্টের যেমন এসএলই বা আর এর পেশেন্টের লাংস এর মধ্যে ফাইব্রোসিস হয়ে যায়, যেটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, লাংস এর মধ্যে ফাইব্রোসিস হয়ে যায়, তখন পেশেন্ট আপনার ড্রাই কাপ, শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসতে পারে, তখন চিন্তা করতে হবে এটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এটা আপনি যখন একটা পেশেন্ট দেখবেন, রুগী বললো যে আমার তো আসলে শুধু জয়েন্টে ব্যথা ছিল, আমার বাত জোটের সমস্যা, ব্যথার সমস্যা, কিন্তু আমি দেখতেছি এখন আমার হচ্ছে আপনার শুষ্ক কাশি, শ্বাসকষ্ট হয়, এটা তো আমি বুঝতে পারলাম না। আমার তো ফুসফুসে কোনো সমস্যা ছিল না, আমার তো বাতের সমস্যা, আর্থ্রাইটিসের সমস্যা রোগী আমি, কিন্তু আমার এখন ফুসফুসে কেন কাশি শ্বাসকষ্ট হচ্ছে? তখন আমরা রুগীকে বলতে হবে আপনার লাংসে ফাইব্রোসিস হয়ে গেছে। অনেক সময় রুগী বলবে আমার তো বাতের সমস্যা, আর্থ্রাইটিসের সমস্যা, কিন্তু এখন আমার হার্টের বাল্বে কেন সমস্যা হচ্ছে, আমার বুকে ব্যথা, আমার বুকে ব্যথা, শ্বাসকষ্ট এগুলো কেন হচ্ছে? তখন আপনার বলতে হবে আপনার ওই যে অ্যানকাইলোটিক স্পন্ডিলাইটিস হলে আপনার অ্যাওর্টিক বাল্বে ইনভলভমেন্ট হয়, অ্যাওর্টিক রিগার্জিটেশন হয়। তো রুগী অনেক সময় জিজ্ঞেস করতে পারে আচ্ছা আমার তো অ্যাসিলি নামে রোগ হয়েছিল, আমার মুখে র্যাশ, আমার উরাল আলসার, বাট আমার হার্টে পানি কেন, ফুসফুসে পানি কেন? তখন বলতে হবে এটা হচ্ছে অ্যাসিলির পেশেন্টের এই প্লুরোপেরিকার্ডাইটিস হয়, তাহলে এগুলো হতে পারে, তাহলে এগুলো হচ্ছে আপনার হার্ট লাংকে এই সমস্যাগুলো হতে পারে। জয়েন্ট পেনের পেশেন্টের আবার হচ্ছে আপনার অ্যাবডোমেনে লিভার স্প্লিন এনলার্জমেন্ট হয়ে যেতে পারে, হ্যাপাটোস্প্লিনোমেগালি, তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে, হ্যাপাটোস্প্লিনোমেগালি হতে পারে। অথবা জয়েন্ট পেনের পেশেন্টের আমাদের ফিভার বা লিম্ফোডেনোপ্যাথি হতে পারে, ইনফেকশন বা সিস্টেমিক জিআইতে। তাহলে দেখেন একটা জয়েন্ট পেন হচ্ছে আমাদের স্কিন, আই, হার্ট, লাং, অ্যাবডোমেন, ফিভার, লিম্ফোডেনোপ্যাথি সব জায়গায় ইনভলভমেন্ট করতে পারে। তাহলে সেই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে, তাহলে আমরা পেশেন্টকে প্রপারলি হচ্ছে আমরা কাউন্সেলিং করতে পারবো, আমরা জিনিসটা এক্সপ্লেন করতে পারবো। যদি আমরা না জানি তখন হচ্ছে আমরা পেশেন্টকে বলতে পারবো না তার কি সমস্যা, আমরা তখন বলতে পারবো না কি সমস্যা, তখন আমরা ডাক্তার হয়েও পেশেন্টকে সদুত্তর দিতে পারবো না, ঠিক আছে? তখন বলতে হবে, তখন রেফারেল সিস্টেমটাও ভালো হয় না, আমরা এক জায়গায় পেশেন্ট আরেক জায়গায় পাঠিয়ে দিব, এবং কোনটা কি সিস্টেম আমরা বলতে পারবো না, আমরা এক্সপ্লেন করতে পারবো না, তাহলে সেই জিনিসগুলো একটু আমাদের জানতে হবে। এরপর দেখেন আরেকটা হচ্ছে আমরা একটা মনো আর্থ্রাইটিসের কজ পড়লাম, পোলিও আর্থ্রাইটিস, আর কিছু কজ অফ জেনারেলাইজড পেন। একটা রোগী আমাদের কাছে জেনারেলাইজড পেন নিয়ে আসলো, জেনারেলাইজড পেন নিয়ে যদি কোনো পেশেন্ট আসে তখন আমরা তাকে কি কি ট্রিটমেন্ট দিব, না কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করব। রোগী বলতে আমার সারা শরীরে ব্যথা, সারা শরীরে ব্যথা, আপনি বললেন আপনার কয়টা জয়েন্টে ব্যথা, বললেন জয়েন্ট একটা দুটো, আমার পুরো শরীরে ব্যথা, জেনারেলাইজড পেন, তখন আপনি কি বলবেন? তখন আমি চিন্তা করতে হবে এটা মায়োপ্যাথি, অথবা সোরিয়াটিক আর্থ্রাইটিস, অথবা ফাইব্রোমায়ালজিয়া, অথবা হচ্ছে রিউমেটিক ফিভার, অথবা মেটাস্টেটিক ক্যান্সার, এগুলো তো হচ্ছে আপনার জেনারেলাইজড পেন হয়, জেনারেলাইজড পেন হয়, ঠিক আছে? এই কয়েকটা কন্ডিশন একটু আমাদের মনে রাখতে হবে। এরপর আসেন ব্যাক পেন। ব্যাক পেন একটা খুব কমন জিনিস, ব্যাক পেন একটা খুব কমন জিনিস। আপনি দেখবেন আমাদের মা, খালা, আশেপাশে যত মানুষ আছে সবাই ব্যাক পেন কমপ্লেন করে, সবাই ব্যাক পেন কমপ্লেন করে। এখন আপনাকে জিজ্ঞেস করলো তুমি তো মেডিকেলে পড়ো বা ইয়েতে পড়ো, আমার কোমরে অনেক দিন ধরে ব্যথা, এখন আমি কি করব? আমি কি আশেপাশে থেকে ব্যথার ওষুধ কিনবো, ব্যথার ওষুধ কিনে খাবো, নাকি আমি হচ্ছে কোনো পরীক্ষা নিরীক্ষা করব? এই ব্যাক পেনের জন্য আমি কি করতে পারি? তোমাকে এইরকম একটা আপনাকে কোয়েশ্চেন করতে পারে। তখন আপনি তো মানে যদি আপনার তাহলে একটু যদি পড়াশোনা করা থাকে তাহলে আপনি সদুত্তর দিতে পারবেন। তাহলে আপনার হচ্ছে চিন্তা করতে, জিজ্ঞেস করতে হবে রুগী কয়েকটা কথা। যদি আপনার পড়াশোনা করা না থাকে তাহলে আপনি কোয়েশ্চেনটাও জিজ্ঞেস করতে পারবেন না। তাহলে কি জিজ্ঞেস করতে হবে? প্রথমে জিজ্ঞেস করতে হবে রুগীর বয়সটা আপনার দেখতে হবে। ডান পাশে রেড ফ্ল্যাগ সাইন অফ 24.19 দেখেন, রেড ফ্ল্যাগ সাইন অফ ব্যাক পেন। আপনার প্রথমে দেখতে হবে রুগী কি সিরিয়াস ব্যাক পেন কিনা, সেটা কাদের হতে পারে। আগে রুগীর বয়স দেখবেন, বয়স যদি 20 বছরের কম বা 55 বছরের বেশি হয় তখন আপনার বলতে হবে না আপনার এটা সিরিয়াস ব্যাক পেন, এটা রেড ফ্ল্যাগ সাইন, এটা হচ্ছে আপনার টেস্ট করতে হবে, আপনি ডাক্তার দেখাইতে হবে। আর যদি রুগী বলে আর ব্যাক পেনটা যদি হচ্ছে আপনার প্রোগ্রেসিভ, ব্যথাটা কোনোভাবেই কমতেছে না, এবং রেস্ট নিলেও কমে না, তখন আপনার জিজ্ঞেস করতে হবে, এটাও আপনার ডাক্তার দেখাইতে হবে। তো আপনার সাইট জিজ্ঞেস করতে হবে রুগীকে, লোকেশনটা ব্যাক পেনটা আপনার কোথায়,
থোরাসিক রিজনে নাকি লাম্বার রিজনে? রুগী বললো আমার ব্যাক পেনটা লাম্বার রিজনে, তখন আপনার বলবেন না লাম্বার রিজনে হলে এটা কোনো সমস্যা না, এটা মেকানিক্যাল ব্যাক পেন, এটা আপনি ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। বা রুগী যদি বলে না আমার ব্যাক পেনটা থোরাসিক রিজনে উপরের দিকে, তখন আপনার বলতে হবে না আপনার টেস্ট করতে হবে, এখানে পিছনে টেস্ট করে দেখতে হবে এখানে কোনো ট্রমা বা কোনো হয়তো টিউমার বা টিবি কিছু আছে কিনা। থোরাসিক পেন নর্মালি থোরাসিক পেনে যদি এরকম ইয়ে হয়, তবে আরো কোয়েশ্চেন করতে পারবেন আপনি রোগীকে, আপনার কোনো আগে কোনো সমস্যা টিবি বা হচ্ছে কোনো ক্যান্সার বা কোনো আপনি ড্রাগ স্টেরয়েড নামে কোনো ড্রাগ এগুলো নিচ্ছেন কিনা, আপনার জ্বর আছে কিনা, ওজন ওজন লস হচ্ছে কিনা, কোনো ট্রমা আছে কিনা। তাহলে এই কোয়েশ্চেন গুলো আপনি রুগীকে চটচট 1 মিনিটে করে নেবেন। কোনো ট্রমা হয়েছিল কিনা, কোথাও ব্যথা পাচ্ছিলেন কিনা, ওজন কমে যাচ্ছে কিনা, জ্বর আছে কিনা, আগে কোনো টিবি হয়েছে কিনা, স্টেরয়েড পাচ্ছেন কিনা, ব্যথাটা কি থোরাসিক রিজনে, আপনার বয়স কত, এই কয়েকটা কথা জিজ্ঞেস করে আপনি বলতে পারবেন না এটা একটা সিরিয়াস ব্যথা, এটাকে আপনি রেফার করে দিবেন। যদি দেখেন যে না এটা হচ্ছে আমাদের, যদি আমরা পেশেন্টকে এক্সামিনেশন করি আমরা দেখবেন যে এখানে ডিফর্মিটি হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে, তখন আপনি পেশেন্টকে রেফার করে দিবেন। আর যদি দেখেন না পেনটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে বাড়ে বা রেস্ট নিলে কমে যায়, ইমপ্রুভ উইথ রেস্ট 24.1 এর মধ্যে রিকারেন্ট এপিসোড বারবার হয়, আমি শুধু ব্যাকে লেকে যায় না, নো সিস্টেমিক ফিচার্স মানে লেকে মানে যদি আপনি রোগীকে জিজ্ঞেস করতে পারছেন আপনার ব্যথাটা কোমর থেকে হাঁটুর নিচে নেমে যায় কিনা, 2 হাঁটুর নিচে নেমে যায় কিনা। রোগী যদি বলে না আমার ব্যথাটা কোমরেই থাকে হাঁটুর নিচে নেমে না, তখন আমরা চিন্তা করতে হবে এটা বড় কিছু না, এটা মেকানিক্যাল ব্যাক পেন, বসে থাকতে থাকতে হয়ে গেছে, আপনি একটু পেইন কিলার খান, আস্তে আস্তে হচ্ছে এটা 6 সপ্তাহের মধ্যে কমে যাবে, প্রগনোসিস ইজ গুড, রিকভারি 19 উইকস। এটা মেকানিক্যাল লো ব্যাক পেন, কোনো ডিজিজের কারণে না। আর যদি রুগী বলে না আমার কোমরের ব্যথাটা আমার পা বরাবর হাঁটুর নিচে নেমে যায়, তখন চিন্তা করতে হবে তার হচ্ছে এই যে কোমর থেকে যে নিচে নার্ভ নামে সায়াটিক নার্ভ, এই নার্ভে কম্প্রেশনের কারণে হতে পারে, তখন বলতে হবে না আপনি ডাক্তার দেখান, আপনি এমআরআই করেন, আপনার টেস্ট করতে হবে। তাহলে সেই জিনিসগুলো আমাদের রুগীকে একটু জিজ্ঞেস করতে হবে, এই কারণে আমাদের তার রুগীর লো ব্যাক পেন হতে পারে, লো ব্যাক পেন হতে পারে। তাহলে লো ব্যাক পেন একটা হচ্ছে কজ কি, একটা হচ্ছে মেকানিক্যাল যেটা হচ্ছে কম, যেটা হচ্ছে ভালো হয়ে যাবে এমনি, আর কি আর হচ্ছে পিএলআইডি ওই যে ডিস্ক প্রলাপস হয়ে গেলে, অথবা এখানে কোনো যদি সোরিয়াটিক আর্থারাইটিস বা অস্টিওআর্থারাইটিস হয়, অথবা পিছনে কোনো যদি ফ্র্যাকচার হয়, অথবা পিছনে যদি বোন মেটাস্টেসিস কোনো ক্যান্সার মেটাস্টেসিস হয়, তাহলে আপনার এই ব্যাক পেন হতে পারে। তাহলে এই ব্যাক পেনের কজগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। যদি আপনার ইয়াং পেশেন্ট, আপনারা 2টা কজ একটু মনে রাখবেন, যদি একটা ইয়াং পেশেন্ট রেড ফ্ল্যাগ সাইন অফ ব্যাক পেন কমপ্লেন করে, এই সাইনগুলো সহ, তখন আপনি চিন্তা করবেন এটা অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস। যদি ইয়াং কোনো পেশেন্ট, 20-30 বছরের ছেলে এই রেড ফ্ল্যাগ সাইন অফ ব্যাক পেন কমপ্লেন করতেছে, তখন আপনি বলবেন এটা অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস। আর যদি এল্ডারলি পেশেন্ট, একটা 60-70 বছর বয়সের পেশেন্ট ব্যাক পেন কমপ্লেন করে, আপনার চিন্তা করতে হবে এটা হয় মাল্টিপল মাইলোমা অথবা বোনসের মধ্যে কোনো ক্যান্সার মেটাস্টেসিস। তাহলে এই একটা কথা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি কি বললাম, যদি ইয়াং পেশেন্ট ব্যাক পেন কমপ্লেন করে যেটা মেকানিক্যাল না, ইনফ্ল্যামেটরি, রেড ফ্ল্যাগ সাইনের সাথে মিলে যায়, তখন আপনি বলবেন এটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, এটা 20-30 বছর বয়সের ছেলে। আর যদি একটা 50-60-70 বছর বয়সের মানুষ যদি আপনার ব্যাক পেন কমপ্লেন করে, তখন আপনি প্রথমে চিন্তা করবেন হচ্ছে সেটা হচ্ছে আইদার এটা হচ্ছে আপনার মাল্টিপল মাইলোমা অথবা কোনো ক্যান্সার মেটাস্টেসিস টু বোনস, আমার মেটাস্টেটিক ক্যান্সার মেটাস্টেসিস টু বোনস, এই 2টা কজ হতে পারে। এই 2টা কজ একটা আমাদের মনে রাখতে হবে ব্যাক পেনের জন্য। এখন আসেন, এখানে আর কিছু দেওয়া আছে, আমাদের এটা লাগবে না, এটা একটু আমরা আরো পরে শিখবো আস্তে আস্তে, এগুলো জাস্ট একবার রিডিং দিলে হবে। এখন আসেন আরেকটা জিনিস হচ্ছে প্রক্সিমাল মাসল পেইন এন্ড উইকনেস, এটা একটু আমাদের লাগবে। প্রক্সিমাল মাসল পেইন আর উইকনেস বলতে কি বুঝি? প্রক্সিমাল মাসল পেইন আর উইকনেস বলতে আমরা বুঝি যদি কোনো পেশেন্ট আপনার কাছে কমপ্লেন করে আমি বসা থেকে উঠতে পারি না, আমি যখন বিছানায় বসি আমি উঠতে পারি না, অথবা আমি যদি বাথরুমে কমোডে বসি এবং সেখান থেকে আমি উঠতে পারি না, অথবা আমি যখন চিরুনি দিয়ে মাথা আশ্রাই আমি হাত উপরে তুলে মাথা আশ্রাইতে পারি না, এই কমপ্লেন গুলো করলে তখন আমরা চিন্তা করতে হবে এটা হচ্ছে প্রক্সিমাল মাসল উইকনেস। প্রক্সিমাল মাসল উইকনেস বা পেইন, এটা হচ্ছে আপনার প্রক্সিমাল মাসল উইকনেস বা পেইন। তখন আপনার ওই পেশেন্টকে আপনার 4টা মিনিমাম 3টা সিস্টেম আপনার মাথায় রাখতে হবে। তাহলে রোগী আমাকে এই কমপ্লেন করতেছে কেন, অথবা আপনার পরীক্ষায় আসলো বা জিজ্ঞেস করলো,
তখন আপনার মিনিমাম তিনটা সিমটমস, তিনটা সিস্টেম আপনার মাথায় রাখতে হবে। যদি কেউ এই প্রক্সিমাল মাসলে পেইন বা উইকনেস আপনাকে কমপ্লেন করে, বসা থেকে উঠতে পারে না, চিরুনি দিয়ে মাথা আঁচড়াইতে পারে না, অথবা হচ্ছে আপনার কোমরে বসলে উঠতে পারে না, তখন আপনি কি চিন্তা করবেন? একটা তো ইনফ্লেমেটরি, ইনফ্লেমেটরির মধ্যে আপনি চিন্তা করবেন মোস্ট কমনলি দুইটা, পলিমায়োসাইটিস বা ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস বা ডার্মাটোমায়োসাইটিস। তারপর এন্ডোক্রাইন কজ আপনি চিন্তা করবেন, তার হয়তো হাইপোথাইরয়েড অথবা হাইপারথাইরয়েড অথবা কুশিংস অথবা এডিসনস। আপনি রোগীকে বলতে পারেন আপনি থাইরয়েড টেস্ট করেন অথবা একটা এন্ডোক্রাইনের ডাক্তার দেখান, অথবা আপনি ইনফ্লেমেটরি আপনি অথবা বলতে পারবেন আপনি রিউমেটোলজির ডাক্তার দেখান একটা, পলিমায়োসাইটিস বা ডার্মাটোমায়োসাইটিস। যদি রোগী এরকম কমপ্লেন করে, আপনি রোগীর কমপ্লেনটা বুঝতে পারলেন, এটা প্রক্সিমাল পেইন বা উইকনেস। যদি আপনি বুঝতে না পারেন তখন আপনি রোগীকে কোথাও পাঠাতে পারবেন না, রোগীকে পাঠাতে পারবেন না। তখন আপনি, তখন যারা এরকম জানবেন না তখন বলতে হবে আপনি অর্থোপেডিক্সের ডাক্তার দেখান, আপনার হার্টের সমস্যা মনে হয়, এরকম বলবে। কারণ রোগীকে আপনি বলবেন আমি বসা থেকে উঠতে পারি না, আমি চিরুনি দিয়ে মাথা আঁচড়াইতে পারি না, আমি যখন কমেটে বসি তখন উঠতে পারি না, আমার এটা কি সমস্যা? তখন আমরা মাথায় রাখতে হবে এটা তো প্রক্সিমাল পেইন মাসল বা উইকনেস। তখন এটা হচ্ছে আপনার ইনফ্ল্যামেটরি, সে হয় রিউমেটোলজিস্টের কাছে যাবে, অথবা এন্ডোক্রাইন, সে হচ্ছে এন্ডোক্রাইনের ডাক্তারের কাছে যাবে, হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড অথবা কুশিংস মেডিসিনস। অথবা মেটাবলিক হতে পারে, আপনার হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালসিমিয়া, অস্টিওম্যালাসিয়া, এটাও এন্ডোক্রাইন বা মেডিসিনের ডাক্তারকে দেখাবে। অথবা আপনি রোগীকে জিজ্ঞেস করতে পারেন আপনি কি কোনো ড্রাগ খাচ্ছেন কিনা, স্টেরয়েড বা স্ট্যাটিন এরকম ড্রাগ খাচ্ছে, অথবা অ্যালকোহল খায় কিনা রোগী, বলবেন যে এগুলো খেলেও এই সমস্যাটা হতে পারে, আপনি এই ড্রাগটা খাওয়া বন্ধ করে দেন, এটা ঠিক হয়ে যাবে। তাহলে এটাও আপনি একটা অ্যাডভাইস দিতে পারেন রোগীকে। তাহলে এই জিনিসগুলো একটু আমাদের জানতে হবে, এই জিনিসগুলো একটু আমাদের জানতে হবে। তাহলে এগুলো আমরা আলাপ করলাম। বিভিন্ন কমপ্লেন, মনো আর্থারাইটিস নিয়ে রোগী আসলে কি করব, পলি আর্থারাইটিস নিয়ে রোগী আসলে কি চিন্তা করব, জেনারেলাইজ পেন নিয়ে আসলে, এই যে প্রক্সিমাল মাসল উইকনেস বা পেন নিয়ে আসলে, জয়েন্ট পেনের সাথে উরাল আলসার নিয়ে আসলে, রেনল্ডস ফেনোমেনন নিয়ে আসলে, জয়েন্ট পেনের সাথে যদি আমাদের হচ্ছে প্লুরাল ইফিউশন অথবা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, তাহলে বিভিন্ন প্রেজেন্টেশন নিয়ে রোগী আসতে পারে, অথবা নেল চেঞ্জ, তখন আমরা কি কি চিন্তা করব। আর আমরা কখন জয়েন্ট এক্সপ্রেশন করি, কখন আমরা এমআরআই করি, কখন আমরা বিএমডি করি, বিএমডিতে আমরা কখন অস্টিওপোরোসিস বলি, তাহলে এই জিনিসটা একটু আমাদের, এগুলো একটু আমাদের জানতে হবে। এগুলো আমাদের পেশেন্ট ম্যানেজমেন্ট করার জন্য বা জানার জন্য, পরীক্ষার জন্য দুইটাই খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা বলি ফিফথ ইয়ারের পড়াশোনাটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। ফিফথ ইয়ারের পড়াশোনাটা আপনার ডাক্তারি লাইফে লাইফ চেঞ্জিং। যে ফিফথ ইয়ার 1-1.5 বছর ভালো করে পড়াশোনা করবে তার মেডিকেল লাইফে লাইফ চেঞ্জ হয়ে যাবে, সে হচ্ছে খুব ভালো করবে, তার কোনো ভালো স্টুডেন্ট হওয়া লাগবে না, তার শুধু 1 থেকে 1.5 বছর কষ্ট করা লাগবে, তার ডাক্তারি জীবনে তার চেঞ্জ হয়ে যাবে। না হয় ফিফথ ইয়ার ভালো করে পড়াশোনা না করলে সে এফসিপিএস দিবে, সেই পরীক্ষা দিবে, পরীক্ষা হবে না, পাস হবে না, সে কোথাও চাকরি করতে গেলে তখন ইন্টারভিউতে যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করবে তখন সেইগুলো আনসার দিতে পারবে না, যে ভালো আনসার দিতে পারবে সে সিলেক্টেড হয়ে যাবে। অথবা যদি আপনার, এই জন্য আপনারা ফিফথ ইয়ারকে কেউ কখনো অবহেলা করবেন না, ফিফথ ইয়ার খুব ভালোভাবে কাজে দিবেন, যেটা আপনার সবসময় কাজে লাগবে। এটা হচ্ছে আপনাদেরকে একদম, মানে আপনাদের জন্য একটা হোম মেসেজ, এই জিনিসটা আপনারা সবাই চেষ্টা করবেন এই জিনিসটা করার জন্য। এবং ডাক্তারিতে হচ্ছে তখন দেখবেন যে আপনাদের আস্তে আস্তে খুব কষ্ট, পড়াশোনা করা খুব কষ্ট, ধৈর্য ধরে ক্লাস করাও খুব কষ্ট, বাট তারপরে এই জিনিসগুলো আমাদের করতে হয়। এই জিনিসগুলো আমরা যেহেতু এই প্রফেশনে আসি, এটা হচ্ছে আমাদের পেশেন্ট ম্যানেজমেন্ট করার জন্য, নিজের ওয়েলফেয়ারের জন্য, সমাজের ওয়েলফেয়ারের জন্য আমাদের এই জিনিসগুলো করতে হবে, এবং সেই জিনিসগুলো আমরা কখনোই অবহেলা করবো না, আমরা চেষ্টা করবো এই জিনিসগুলো করার জন্য। এখন আসেন আমরা কি কি একটা গাইডলাইন, আমরা কি কি ট্রিটমেন্ট দিতে পারি। ট্রিটমেন্টের মধ্যে এডুকেশন এন্ড কাউন্সিলিং। তাহলে এডুকেশন মানে কি, আপনি সেই ডিজিজটা সম্পর্কে তাকে আইডিয়া দিবেন। আইডিয়া কি, আইডিয়া দিতে পারবেন কখন, যদি আপনি নিজে জানেন ডিজিজটা সম্পর্কে, তখন আপনি আইডিয়া দিতে পারবেন, ঠিক আছে। অথবা এক্সারসাইজ, রোগীকে বলতে পারেন আপনি এক্সারসাইজ করতে পারবেন, এক্সারসাইজ করার জন্য। অথবা যদি রোগী মোটা হয় তখন সে হচ্ছে আপনার ওয়েট কন্ট্রোল, ওয়েট কমাবে, কারণ ওবেস পেশেন্টের জয়েন্ট পেন বেশি হয়, তখন সে ওয়েট কমাবে। সেক্ষেত্রে হচ্ছে তাহলে আমরা এক্সারসাইজ, ওয়েট কমানো, তারপর হচ্ছে আপনার এডুকেশন এন্ড কাউন্সিলিং, এগুলা রোগীকে আগে জানা দিতে হবে। তারপর নন ফার্মাকোলজিক্যাল থেরাপি, সেটা মানে কি ফিজিওথেরাপি, রোগীকে বলতে হবে আপনি ফিজিওথেরাপি নিতে পারেন, ব্যায়াম শিখাই নিতে পারেন। এই ব্যায়াম শিখলে আপনার জয়েন্ট পেন আস্তে আস্তে কমবে। কারণ আপনি কতদিন ব্যথার ওষুধ খাবেন, লং টাইম ব্যথার ওষুধ খেলে, আপনার কিডনিতে সমস্যা হতে পারে। আপনি রোগীর ব্যথা হলো, 7 দিন ব্যথার ওষুধ খেলো, ব্যথার ওষুধ খাওয়ার পর রোগীর কমতেছে না, তখন তো আপনি বলতে পারবেন আরো 10 দিন 20 দিন ব্যথার ওষুধ খান। রোগী ব্যথার ওষুধ খেতে থাকলে তাহলে রোগীর কি হবে, রোগীর আস্তে আস্তে হচ্ছে আপনার
যে পারফোরেশন হয়ে যেতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, তখন রুগীকে বলতে হবে 7 দিন 10 দিন ব্যথার ওষুধ খেলেন, এখন আর খাওয়ার দরকার নেই, যেহেতু ব্যথা কমতেছে না, আপনি সাথে ফিজিওথেরাপি নিতে পারেন। ফিজিওথেরাপি যেটা হচ্ছে ব্যথা কমায়, এটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল থেরাপি। আর ফার্মাকোলজিক্যাল থেরাপির মধ্যে আমরা ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যানালজেসিক। আমরা সবসময় চেষ্টা করব যদি মাইল্ড টু মডারেট পেন হয়, যদি তার পেনটা খুব কম হয়, রুগী কান্নাকাটি করতেছে না। সিভিয়ার পেন মানে কি, রুগী আপনার সাথে চোখ বন্ধ করে কথা বলতেছে, রুগী কান্নাকাটি করতেছে, সেক্ষেত্রে আপনি হয়তো রুগীকে একটা পেন কিলার এনএসএস দিবেন, এনএসএস নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। আর যদি মাইল্ড টু মডারেট পেন হয়, সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল দিব। তাহলে আমরা ফার্স্ট একটা নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট দিব, তারপর আমরা ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট দিব। ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আমরা 1 নম্বরে দিব এনএসএস পেন কিলার, আমরা প্যারাসিটামল। আমরা 2 নম্বরে দিতে পারি আমরা এনএসএস। সে এনএসএস কয় ধরনের আছে? 3 ধরনের। একটা লো রিস্ক, মিডিয়াম রিস্ক, হাই রিস্ক। যেমন হাই রিস্ক গুলোতে আপনার পারফোরেশন, কিডনিতে সমস্যাগুলো বেশি হয়। লো রিস্ক আর মিডিয়াম রিস্কে এই সমস্যাগুলো কম হয়। ঠিক আছে? লো রিস্ক এনএসএস কোনগুলো? যেমন ইটোরিক্স, ইটোরিকক্সি, বাসিলোকক্সি। আর মিডিয়াম রিস্ক হচ্ছে আইবুপ্রোফেন, নেপটোক্সেন, ডাইক্লোফেনাক এগুলো। আর হাই রিস্ক হচ্ছে ইন্দোমেথাসিন, কিটোপ্রোফেন এগুলো। তবে একটা সমস্যা, এই এনএসএস দেওয়ার সময় আমাদের কিছু খুব প্রিকশন মেনে চলতে হয়। কারণ ব্যথার ওষুধ হচ্ছে অনেক সময় আপনার ডাক্তার হওয়া লাগে না, আপনি ফিফথ ইয়ারে থাকলেও আপনাকে অনেকে জিজ্ঞেস করতে পারে, আমি এইটার জন্য, আমার তো কোমরে খুব ব্যথা, আপনি দেখলেন এটা মেকানিক্যাল ব্যাক পেন, আমি ব্যথার ওষুধ কি খাবো? তুমি একটু বলো না, তোমরা তো এগুলো পড়াশোনা করো, এখন ফিফথ ইয়ার, অলমোস্ট ডাক্তার হয়ে গেছো, তাহলে আমি কি ব্যথার ওষুধ খাবো? এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে যখনই জিজ্ঞেস করবে, তখনই আপনার তখন আপনার কয়েকটা দেখতে হবে তার বয়স কেমন। 60 বছরের বেশি বয়স, তাহলে আপনি খুব এল্ডারলি পেশেন্টকে আপনি ব্যথার ওষুধ দিবেন না, যার বয়স খুব বেশি। অথবা যার আগে আলসার ছিল, পেপটিক আলসার ছিল, তাকে আপনি ব্যথার ওষুধ দেওয়ার জন্য অ্যাভয়েড করবেন। অথবা যার আগে ব্যথার ওষুধ খেলে কোনো র্যাশ সাইড ইফেক্ট হয়, তাকেও আপনি ব্যথার ওষুধ দিবেন না। অথবা যদি ব্যথার ওষুধ সে যদি স্টেরয়েড খায়, জিজ্ঞেস করতে হবে আপনি কি স্টেরয়েড খাচ্ছেন কিনা। সে বলতে হ্যাঁ, আমি তো আমার আরেকটা ব্যথার সমস্যার জন্য আগে থেকে স্টেরয়েড খাই, তখন আপনি এটাও একটু রিস্ক। স্টেরয়েড আর ব্যথার ওষুধ দেওয়া যায়, তবে রিস্ক, হাই রিস্ক পেশেন্ট তাদের। অথবা হচ্ছে মাল্টিপল, 2টা ব্যথার ওষুধ একসাথে দিবেন না, 2টা ব্যথার ওষুধ একসাথে দিবেন না। অথবা আপনার হাই রিস্ক ওষুধগুলো, যেমন এই যে কিটোপ্রোফেন, ইন্ডোমিথাসিন, এই ব্যথার ওষুধগুলো একসাথে দিবেন না। তাহলে দেখেন, আপনার দেখতে হবে ব্যথার ওষুধ দেওয়ার সময় কাদেরকে আপনি খুব সাবধানে দিবেন, কাদের জন্য খুব রিস্ক, যাদের বয়স বেশি, যারা মাল্টিপল অ্যানেসেস পায়, যারা আপনার হচ্ছে স্টেরয়েড পাচ্ছে, তাদেরকে তো আমরা ব্যথার ওষুধ খুব সাবধানে দিব, খুব সতর্কতার সাথে দিব। এখন আসলে আমরা ব্যথার ওষুধ দেওয়ার সময় একটা পেশেন্টকে আমরা পেন কিলার দিব। নর্মালি পেন কিলার এসিক্লোফেনেক পাওয়া যায় 100 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, অথবা রোলাক পাওয়া যায়, কিটোরোলাক। সেক্ষেত্রে আমরা ব্যথার ওষুধ অনেক সময় আমরা হচ্ছে পেশেন্ট অনেক সময় নিজে কিনে খেয়ে ফেলে, ফার্মেসির দোকানদার দিয়ে দেয়, নিজে কিনে খেয়ে ফেলে, তারপর আপনার কাছে আসে হচ্ছে একটু ভেরিফাই করার জন্য। তখন বলতে হবে রুগীকে ব্যথার আমরা সবসময় লোয়েস্ট ডোজ, সবচেয়ে কম ডোজে ব্যথার ওষুধ যত খাওয়া যায়। আর 2 নম্বর, যদি সে ওয়ারফেরিন পেয়ে থাকে, তাহলে সে অ্যানেসেস খাবে না। ঠিক আছে? আর একটা ব্যথার ওষুধ খাওয়ার পরে সে 2 থেকে 3 সপ্তাহ ইউজ করবে এফিকেসির জন্য। তার ব্যথা কমতেছে না বলে সে অন্য ওষুধে যাবে না। আর 3 নম্বর হচ্ছে নেভার প্রেসক্রাইব মোর দেন 1 অ্যানেসেস, 2টা ওষুধ একসাথে খাবে না। আর ব্যথার ওষুধের সাথে পেন কিলার খেতে হয়। কাদের পেন কিলার খেতে হবে? এই যে হাই রিস্ক পেশেন্টের, যেমন আপনি একটা 60 ইয়ার্স এর বয়সী পেশেন্টকে পেন কিলার দিচ্ছেন, অথবা একটা হাই রিস্ক গ্রুপের অ্যানাসেস দিচ্ছেন, অথবা তার আগে থেকে আলসার আছে তাকে দিচ্ছেন, তার ক্ষেত্রে হচ্ছে আপনার একটা প্রোটন পাম্প ইনহিবিটর দিতে হবে, প্রোটন পাম্প ইনহিবিটর। তাহলে আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। আমরা একটা পেন কিলার বা অ্যানাসেস দেওয়ার সময় আমরা রোগীকে কাদেরকে হাই রিস্ক পেশেন্ট এবং কাদেরকে আমরা রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করব, এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। এখন আসেন, অ্যানাসেস দেওয়ার পর যদি ব্যথা না কমে, তখন আমরা আর কি কি ড্রাগ দিতে পারি, আর কি কি ড্রাগ আমরা একটা পেশেন্টকে আর কি কি ড্রাগ দেওয়া যেতে পারে, যেগুলোকে বলা হয় ডিএমআর ড্রাগ, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ, ডিএমআরডি। তাহলে আমরা একটা হচ্ছে নন এডুকেশন এন্ড কাউন্সিলিং, 2 নম্বর হচ্ছে আমরা নন ফার্মাকোলজিক্যাল থেরাপি, 3 নম্বর হচ্ছে ফার্মাকোলজিক্যাল থেরাপি। ফার্মাকোলজিক্যাল কি 1 নম্বর হচ্ছে প্যারাসিটামল, 2 নম্বর হচ্ছে অ্যানাসিডস। তারপরে কমতেছে না, তখন আমরা আসবো ডিএমআরডি তে, ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগ। আপনার অনেক সময় পরীক্ষায় কোয়েশ্চেন জিজ্ঞেস করে ডিএমআরডি কয়েকটা ড্রাগের নাম বলো, কি কি ড্রাগ আছে ডিএমআরডি।
তাহলে আপনি যদি সব বলতে না পারেন, আপনার 3টা ড্রাগ, এই প্রথম 3টা ড্রাগের নাম বলতে হবে। মিথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, এই 3টা ড্রাগের নাম অবশ্যই মনে রাখতে হবে। সাথে অ্যাজাথ্রিওপিনটা মনে রাখতে পারেন। মিথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজাথ্রিওপিন। আরেকটা হচ্ছে সাইক্লোফসফামাইড। এই 4টা-5টা ড্রাগের নাম মনে রাখতে পারেন, এগুলো হচ্ছে ডিএমআরডি। তাহলে মিথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজাথ্রিওপিন, সাইক্লোফসফামাইড, এগুলো হচ্ছে ডিএমআরডি ড্রাগ। এগুলো হচ্ছে আপনার এই জয়েন্ট পেনে, রিউমেটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এইসব ডিজিজে এই ডিএমআরডি ড্রাগগুলো ইউজ করা হয়। ঠিক আছে? আর সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা একটা সাইড ইফেক্ট মনে রাখি, এই মিথোট্রেক্সের একটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হচ্ছে সে বোন মেরু ফাইব্রোসিস করে, এই বোন মেরু সাপ্রেশন করে এন্ড লাং ফাইব্রোসিস করে। বোন মেরু সাপ্রেশন এন্ড লাং ফাইব্রোসিস করতে পারে, একটু পাশে লিখে রাখবেন, লাং ফাইব্রোসিস। আর যদি আপনার হাইড্রোক্সিক্লোরোকুইনের যদি আমরা একটা সাইড ইফেক্ট মনে রাখি, সে হচ্ছে আমাদের ওকুলার টক্সিসিটি করে, ওকুলার টক্সিসিটি করে হাইড্রোক্সিক্লোরোকুইন, এটা আমাদের মনে রাখতে হবে। আর লেফট্লুডোমাইড কি করে? লেফট্লুডোমাইড হচ্ছে আমাদের বোন মেরু সাপ্রেশন করে, বোন মেরু সাপ্রেশন। আর অ্যাজাথ্রিওপিন একটা ড্রাগ আছে, যেটা দেওয়ার আগে আমাদের একটা এনজাইম লেভেল চেক করতে হয়, টিপিএমটি লেভেল, অ্যাসমিটাইল এই ট্রান্সফারেন্স এনজাইম লেভেলটা চেক করতে হয় এই অ্যাজাথ্রিওপিন দেওয়ার আগে, না হলে অ্যাজাথ্রিওপিন টক্সিসিটি হয়। তাহলে অনেক সময় পরীক্ষায় আমাদের ভাইভাতে যদি অ্যাজাথ্রিওপিন জিজ্ঞেস করে, কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে কোন এনজাইম লেভেলটা আমরা চেক করব, এটা অনেক সময় একটু জিজ্ঞেস করতে পারে। তাহলে আসেন, আর এখানে এই ডিএমআরডি নিয়ে লাগবে না। তারপর আমাদের লাগবে হচ্ছে, যদি একটা পেশেন্টকে আপনি এডুকেশন কাউন্সিলিং দিলেন, ফিজিওথেরাপি দিলেন, তারপর হচ্ছে আপনার প্যারাসিটামল দিলেন, এনএসএস দিলেন, তারপরও তার হচ্ছে ব্যথা কমে না, তখন আপনারা কি ওষুধ দিব আমরা? তখন আমরা যে ওষুধটা দিই হচ্ছে বায়োলজিক্স বলা হয়, বায়োলজিক্যাল ড্রাগ দেওয়া হয়। তখন সেই পেশেন্টগুলোকে বায়োলজিক্যাল ড্রাগ দেওয়া হয়। সে বায়োলজিক্স, তাহলে অনেক ধরনের ড্রাগ আছে, এক নম্বর এনএসএস, প্যারাসিটামল, ডিএমআরডি, বায়োলজিক্স। সেই বায়োলজিক্স গুলোর কি কি নাম, সেটা একটা আমাদের নামগুলো একটু জানতে হবে, এটলিস্ট কয়েকটা নাম আমাদের জানতে হবে, কারণ আমরা ওয়ার্ডে কাজ করার সময় দেখবেন যে অনেক পেশেন্ট পাচ্ছে বা আত্মীয় স্বজন পাচ্ছে রিউমেটয়েড ডিজিজ। এই যে আপনার ইটানারসেপ্ট, ইনফ্লিক্সিম্যাব, এই দুটো খুব ইম্পর্টেন্ট। ইটানারসেপ্ট, ইনফ্লিক্সিম্যাব, রিটক্সিম্যাব ইম্পর্টেন্ট আমাদের, টক্লিজুমাব ইম্পর্টেন্ট। তাহলে এই ড্রাগগুলো হচ্ছে বায়োলজিক্স ড্রাগ। তাহলে ডিএমআরডি তেও কাজ না হলে এই বায়োলজিক্স ড্রাগগুলো আমরা দিয়ে থাকি, তাহলে দেখেন, আজকে আমরা আলাপ করলাম একটা রিউমেটোলজিক্যাল ডিজিজে আমাদের কমন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি, ছবিতে যেগুলো দেখলাম, আমরা কি কি ইনভেস্টিগেশন করি, আমরা জয়েন্ট রেসপিরেশন, আমরা এক্স-রে, আমরা এএনএ, আমরা রিউমেটয়েড ফ্যাক্টর, আর আমরা কিছু ইএনএ প্রোফাইল, অ্যান্টি-জিউ অ্যান্টিবডি, অ্যান্টি-এসএসএ, অ্যান্টি-এসএসবি, সেন্ট্রোমিয়ার, অ্যান্টি-টোপোয়াইসোমারাস, বিভিন্ন অ্যান্টিবডি করি, আমরা এমআরআই করি। পেশেন্ট আমাদের কাছে মনোআর্থ্রাইটিস নিয়ে আসতে পারে, পলিআর্থ্রাইটিস, জেনারেলাইজড পেন, ব্যাক পেন, প্রক্সিয়াল মাসল উইকনেস, জয়েন্ট পেন, সেটা আদার ম্যানিফেস্টেশন, এগুলো নিয়ে আসতে পারে। আমাদের প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, আমরা কি করি, আমরা এনএসএস, আমরা ডিএমআরডি, আমরা বায়োলজিক্স। তাহলে এইগুলো সম্পর্কে আপনাদের একটা ওভারভিউ দিলাম। আপনারা এখন একটু বসে বসে এই ওই যতটুকু আমরা আলাপ করেছি সেই জিনিসগুলো একটু পড়বেন ভালো করে, তারপর হচ্ছে একটু কোয়েশ্চন সলভ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা নেক্সট দিন আপনাদেরকে প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে নেক্সট ক্লাসে, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এসএলই, অস্টিওআর্থ্রাইটিস, প্রতিটা ডিজিজ সম্পর্কে আপনাদের আমরা একটু আইডিয়া দিলে পরীক্ষা কিভাবে সামনে ডায়াগনোসিস, কিভাবে ইনভেস্টিগেশন করবেন, কিভাবে ট্রিটমেন্ট করবেন, ইন্ডিভিজুয়াল ডিজিজগুলো সেই সম্পর্কে আপনি জানতে পারবেন। তাহলে আপনার একটু রিউমেটোলজির উপর যদি একটু আপনাদের কঠিন মনে হওয়ার কিছু নাই, তাহলে আপনার খুব ইজি মনে হয়ে যাবে। আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।